আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি ফালাস্তিন কর্তৃক নিয়মিত পডকাস্ট বই প্রকাশক প্রকাশনী আজকের চতুর্থ পর্বে। সম্মানিত দর্শক, বরাবরের মতে আমাদের আজকের স্টুডিওতে একজন অতিথি আছেন। আজকের যিনি অতিথি আপনারা সবাই চিনেন, আমাদের সবার পরিচিত এবং প্রিয় লেখক আরিফুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, আশা করছি আমরা আজকে লেখক আরিফুল ইসলাম ভাইয়ের সাথে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে তার বিভিন্ন ব্যবসা সংশ্লিষ্টতা, লেখার অভিজ্ঞতা এবং তার জায়গা থেকে আমাদের এই বই জগৎটাকে, প্রকাশনা জগৎটাকে তিনি কিভাবে দেখেন, আরও নানাবিধ বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আরিফ ভাই, আমরা প্রথমে শুরু করি যে আপনার নাম তো আরিফুল ইসলাম, আমরা এতটুকু জানি। তো আপনার দেশের বাড়ি কোথায়, আপনার ফ্যামিলি সংক্রান্ত যদি কিছু আলোচনা আমরা শুনতে চাই। আমার দেশের বাড়ি হলো সিলেটে, সিলেটের বিয়ানীবাজার। আর আমার পড়ালেখা হলো গিয়ে সিলেটে, আমাদের বিয়ানীবাজার আমাদের উপজেলায় আমার স্কুল কলেজ সব কিছু। তারপর এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর এখন তো আলহামদুলিল্লাহ বিজনেস করি, লেখালেখি করি, জবও করি, সব মিলে একসাথে আর কি। আলহামদুলিল্লাহ। তো আপনাদের পরিবার সংক্রান্ত আলোচনা একটু যাবো যে আপনার পরিবার কারা আছে? আমার ওয়াইফ আর আমার এক মেয়ে আছে, মেয়ের বয়স 2.5 বছর। আর আমার আব্বা আম্মা, আমার ছোট 3 বোন আছে। আলহামদুলিল্লাহ। তো আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ম্যানেজমেন্ট বিভাগে। জি। তো আপনার সেশন কত ছিল? অনেকে জানতে চায় যে আমার 15-16 এইচএসসি 2015 সালে। 15 সালে। তো এই জায়গা থেকে আসলে আপনার অনেকেই হয়তো ভাবে যে লেখক আরিফুল ইসলাম বোধহয় অনেক বেশি সিনিয়র মানুষ, আপনার লেখা, আপনার পর্যালোচনা এগুলো দেখে। তো এটা একটা পজিটিভ দিক এবং একই সাথে মানুষের মধ্যে একটা কল্পনার একটা জায়গা তৈরি হয়েছিল যখন আপনি প্রথম আমরা দেখতাম যে আপনাকে শুধু প্রোফাইল দেখতাম, কিন্তু আপনার ছবি দেখতাম না আসলে। তো সে জায়গা থেকে যারা আপনাকে পার্সোনালি চিনতো না, তারা তো অনেকটা রহস্যই ছিল। তো হঠাৎ করে আপনি আবার মানে এই যে জনসম্মুখে আসলেন, এটার আমরা যদি এখন বর্তমানে প্রচলিত কথায় যদি বলি আপনি আত্মপ্রকাশ করলেন, তো সেটার আসলে বিশেষ কোনো কারণ ছিল কিনা? এটা আমার ছিল 2021 সালের দিকে হয়তো। আমার সর্বপ্রথম, আমি এর আগেও ছিল, আমি ভার্সিটি লাইফে শুরু থেকে একদম 2018 পর্যন্ত আমার ফেসবুকে ছবি থেকে শুরু করে সব কিছুই ছিল। আর বই লেখা যখন শুরু করি তখন থেকে 2 থেকে 2.5 বছর, মানে ওই সময়টাতে 2-2.5 বছর বা সর্বোচ্চ 3 বছর তখন ছিল না আর কি। তো এটা আমার কাছে এরকম না যে হঠাৎ করে, আমার কাছে ছিল মাঝখানে মানে বন্ধ ছিল, যেটা কারণটা খুবই স্বাভাবিক। আমি ভার্সিটির হলে থাকতাম, তো হলে থাকলে যে প্রেশারটা থাকতো, তো ছবি না থাকার কারণে যেটা হইতো যে একটা মেন্টাল প্রেশার নাই, আমাকে কেউ চিনেও না, তো আমি আমার মতো চলতে পারতাম। নতুবা ওই সময় যে সময় আমরা ভার্সিটিতে থাকতাম, লেখালেখি করতাম, তো এটা আসলে সহজ সময় ছিল না। তো ওই সময় আমার কাছে মনে হয়েছে যে আমার এটা তো এত রিস্ক নেওয়ার দরকার নেই, তো আমার কাজ যদি লেখালেখি করা হয় তো এটাতে ছবি দিয়ে নেওয়ার দিয়ে এটা তো ম্যাটার করে না। এখানে অনেকের ফিলোসফি থাকে যে আমি ছবি দিচ্ছি না, একটা ফিলোসফির কারণে, চিন্তার কারণে, বিশেষ করে দাওয়াতি অ্যাপ্রোচের কারণে অনেকেই ছবি দেন না, আবার অনেকেই দেন। তো এরকম কোনো কিছু ছিল পরবর্তী আপনার সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে? এরকম কিছু ছিল না। আমি হলেই থাকতাম এবং হলটা আমার কাছে খুবই প্রিয় একটা জায়গা ছিল। আমি ঢাকা শহরে আসার পর থেকেই ওই এমনিতে তো হোটেলে ছিলাম, তারপর যখন মানে ভার্সিটিতে ভর্তি হলাম তখন থেকেই তো হলে থাকা শুরু। তো সেই জায়গা থেকে আমি চিন্তা পারতাম না যে হল ছাড়তে হবে বা হলে থাকতে পারবো না। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় না যে এটা মানে প্রায়োরিটি সিলেকশনটা ইম্পর্টেন্ট ছিল। তো আমার কাছে প্রায়োরিটি ছিল যে আমার হলেই থাকবো, এই পরিবেশটা আমি মিস করতে চাই না। তো এই পরিবেশে তাইকা আমার যদি লেখালেখি করতে চাই, তো এখানে ছবি না দেয় এটা তো কোনো বড় ফ্যাক্টর না। আচ্ছা, ওইটাই না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই অবস্থা ছিল, ফেসিবাদ বাংলাদেশে যখন চড়াও ছিল, সে জায়গা থেকে তো এটা কল্পনা করা যেত না যে আসলে ওখানে বসে বিশেষ করে ইসলামী লেখালেখি করা অনেক রিস্কের বিষয় ছিল। এটা আমরা যারা ইউনিভার্সিটি লেভেলের, ইনফ্যাক্ট আমার রুমে যারা আসতো, আমি আলহামদুলিল্লাহ আমার রুমে ইসলামিক বইটই রাখতাম। তো এটা এমনও বই ছিল যেটা আসলে ওই সময় জাস্ট কথা বলি যে এখন যারা একটু সাহসী বই মনে হয় যেগুলা, তো ওই টাইপের বই যখন আমি রাখতাম রুমে, তো আমার কাছে ওইটা কোনো ব্যাপারই ছিল না। বই রাখার কারণে যদি কিছু হয় ওইটা নিয়ে আমার কোনো চিন্তাই ছিল না। বাট অনেকেই আমার কাছ থেকে এসে বই নিত, দাঁড় নিত, পড়তো।
তো আমার এটা ভালো লাগতো যে না, আমি অন্তত যদি আমাকে চিনতো তাও এটা আসলে সুযোগটা ছিল না। তো অনেকেই নেতা তখনকার সময়ে, তাদের সাথে আমার মানে যতটুকু ভালো, আমি কারোর সাথে কোনো খারাপ সম্পর্কটা করতে চাই না। তো স্বাভাবিক দাওয়াতে অ্যাপ্রোচ থাকলে, সবার সাথে ভালো রিলেশন থাকলে যেটা হয় আর কি, ওইটার কারণে দেখা যেত আমি বইটই রাখতে পারতাম, দেখতে পারতাম। তো ওই সুবিধাটা আসলে আমার কাছে মানে আমার প্রায়োরিটিটা। পডকাস্ট, প্রমোশনাল ভিডিও, বুক রিভিউ, স্মার্ট বোর্ডে ক্লাস রেকর্ড সহ যে কোনো ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করতে যোগাযোগ করুন ইনোভা স্টুডিওতে। সরাসরি কথা বলতে কল করুন 01-329-728350 অথবা 01-329-728351 এই নাম্বারে। আচ্ছা, এখন আসলে আপনার এখন পর্যন্ত কতগুলো বই আসলে প্রকাশিত হয়েছে? এখন সম্ভবত 16টা হবে, আর আরেকটা সম্ভবত এই সপ্তাহে প্রকাশ হবে ইনশাল্লাহ। এটা কোথেকে আসতেছে? গার্ডিয়ান পাবলিকেশন থেকে। গার্ডিয়ান থেকে। আচ্ছা, এই বইটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব স্পেসিফিক্যালি। তো যদি 16টা 17টা হয়, সামনে আরও আসবে ইনশাল্লাহ, 21শে বই মেলা আছে, বই তো আসবে। আর বই নির্মাণের পিছনে আপনার অনেক অবদান আছে, নিজের বই না শুধু, অন্যান্য জায়গায় কন্টেন্টের ধারণা দেয়া, তারপর হচ্ছে অনেকগুলো প্রকাশনীর সাথে যেহেতু আপনার সম্পর্ক আছে, কাজ করেছেন। আমরা প্রফেশনাল লাইফের আলোচনায় যাব। তো তার আগে আমরা যদি জানতে চাই যে লেখক আরিফুল ইসলাম আসলে লেখক হতে চেয়েছিল কিনা কোনো সময়, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে আসার আগে? বিশ্ববিদ্যালয়ে আসার আগে আমি সবসময় বলতাম যে আমি স্কুল কলেজের ম্যাগাজিন, তারপর এলাকার যে সাহিত্য পত্রিকা বলতে এলাকার যে ম্যাগাজিন কিছু হতো, তো ওইগুলোতে আমার লেখালেখি, মানে মূরক, মানে আই মিন ওই যে ম্যাগাজিন হইতো যে স্কুলের, তো ওইগুলোতে আমি মাঝে মধ্যে লেখালেখি করতাম। তো ওইটা ওইভাবে ভার্সিটিতে আসার পর থেকে আমার লেখালেখি সবসময় ছিল মানে পড়াশোনা ভিত্তিক। এমন না যে নেচার একটা অভিজ্ঞতার আলোকে আমি একটা গল্প লিখে ফেললাম, এটা আমি পারি না। তো যেটা আমি পারি না এটা নিয়ে আমার কাছে একটা টপিক নিয়ে আমি পড়বো, এটা নিয়ে আমি আমার মানে এটার যতটুকু পারা যায় পড়াশোনার চেষ্টা করব, পাশাপাশি এটা আমার নিজের ভাবনা সব মিলিয়ে যতটুকু বলার চেষ্টা করবো আর কি। পড়ালেখা ছাড়া আমি লিখতে পারি না। তো ওই জায়গাটা আসলে আমার ফোকাস থাকে যে এখন যদি এই টপিক নিয়ে পড়ালেখা করি, এই টপিক নিয়ে আমি একটু ডিপ পড়ালেখা করতে চাই, ওই টপিক নিয়ে লিখবো আর কি। তো ওইটা যখন আমার ভার্সিটি ঢাকা আমি আমার উপজেলা থেকে মানে পড়ালেখার জন্য মুভ করি, মূলত এই ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা এখানে আসা। তো এর আগে আমার এলাকার লাইব্রেরি এত সমৃদ্ধ ছিল না। তো ঢাকা আসার পর আমার পড়াশোনার গতিটা অনেক বাড়ছে, মানে স্পেশালি যেটা ভার্সিটিতে ভর্তি হওয়ার পর। তো এই গতিটা বাড়ার সাথে সাথে আমার নতুন নতুন চিন্তা, স্পেশালি ইসলামকে ভালোভাবে বোঝার সুযোগটা হয়। তো এইটা আসলে আমার ঢাকা ভার্সিটিতে পড়ার অন্যতম একটা বেনিফিট, যে আমি ঢাকায় এসে শহরে এসে ইসলাম প্রয়োগে পড়ার যে সুযোগটা ছিল আমার, এটা আগে ছিল না। তো এটার কারণে আমি আমার মানে বাড়ি থেকে বের হওয়াটাকে অনেক কৃতিত্ব দিই আলহামদুলিল্লাহ, এবং এইখান থেকে আমার লেখালেখিটা আরও স্মুথ হয়েছে আর কি। লেখালেখির ক্ষেত্রে আসলে বিশ্ববিদ্যালয়ে এসে আপনি পড়েছেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, তারপর লিখেছেন ইসলাম নিয়ে। তো এই যে একটা মুভ, এটা কি আপনার মানে ভার্সিটি লাইফের আগের জীবন আর পরের জীবনটা কি মানে স্মুথ ট্রানজিশন ছিল, নাকি একটা বড় শিফট হয়েছে আপনার? অবশ্যই শিফটিং হয়েছে, কারণ আমার অনেকেই আছে মানে ডিপার্টমেন্টও ভালোভাবে মেনটেন করতে পারে আর লেখালেখিটাও করতে পারে। তো আমি ওখান থেকে আমার প্রায়োরিটিটা, আমার লাইফের সব কিছুতে আমার প্রায়োরিটিটা আমি সবসময় গুরুত্ব দিই। আমার 100টা কাজ আছে, আমি প্রায়োরিটিটা দিব কোনটাতে। ওই সময় আমার পড়ালেখাটার জার্নিটা আমার এত ভালো লাগতো। আমার হয়তো বা এরকম হয়েছে যে আগামীকাল পরীক্ষা, আমার ট্যাক্সেশন পরীক্ষা, আমার ম্যানেজমেন্টের পরীক্ষা, কতগুলো সাবজেক্ট ছিল। তো আমি পরীক্ষার আগে হয়তো আমি ধরেন একটা মানে কুটানুকুটি আউট বই পড়তেছি, তো এটা আমার এটা ভালো লাগতো। তো আমি স্যাক্রিফাইস যদি বলে, এটা স্যাক্রিফাইস বলেও না, যেটা হলো কি আমার প্রায়োরিটিটা ছিল ওই সাহিত্য, ওই জানাশোনাটাই, আর ওইটা জাস্ট আমি মানে মেনটেন করে গেছি আর কি। আচ্ছা, এখন ধরেন যে আরও তো বিশ্ববিদ্যালয় থেকে অনেক লেখক গড়ে ওঠেন। আপনি তো 71 হলে ছিলেন, বিজয় 71 হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো এখানে কিন্তু আমরা আরও অনেক লেখক আপনাদের সমসাময়িক সময়, যেমন আমাদের আবদুল্লাহ মাহমুদ নাজিব ছিল, তারপর হচ্ছে আবদুল্লাহ ছিল, আবদুল্লাহ মজুমদার, এরকম আরও অনেকেই ছিল। 71 হলটা কিন্তু আসলেই স্পেশাল ছিল, বিশেষ করে যারা টপার ছিল প্রথম থেকে, তারা এখানে বেশি অ্যালটমেন্ট পেয়েছে। আপনার অনেকগুলো মেধাবী মানুষের আসলে ঢাকা ইউনিভার্সিটির মধ্যেও আলাদা করে একটা কিছু মানুষের ইয়েতে থাকার সুযোগ হয়েছে, জানাশোনা হয়েছে। তো এই জায়গায় এসে আপনার কেন মানে ইসলাম নিয়ে কেন লেখাপড়া বা ইসলাম নিয়ে কেন আপনি লিখতে গেলেন? আপনি তো বেসিক্যালি ইসলামকে ভিত্তি করে লিখছেন এখন পর্যন্ত, যা লিখছেন আর কি।
এটা বলা হয় না মানুষ তার আশেপাশের মানে আশেপাশের 5 জনের মতোই একজন। তো ওই জায়গাটা থেকে আমার মানে ফ্রেন্ড সার্কেল, আমার সিনিয়র জুনিয়র যারা ছিল, এই যে একটা প্রভাব, এটা আমি সবসময় স্বীকার করি যে আমার ছোটোবেলার লাইফ থেকে শুরু করে এখনকার পর্যন্ত আমার যে সার্কেলটা এর বাইরে কখনো যায় নাই। তো যেই সময়টাতে আমি অন্য কিছুতে ডাইভার্ট হওয়ার সুযোগ ছিল সাধারণত মানুষের থাকে ভার্সিটি লাইফে, ওই সময়টাতে আমার সার্কেলটা ছিল আসলে এমন একটা সার্কেল, যে সার্কেলটার কারণে আমি হয়তো মানে বাইরে যেতে পারি না। আর একটা ফ্যামিলিয়াল মানে পরিবেশ যেটা ছিল, শিক্ষা যেটা ছিল, ওইটার কারণে যেতে পারি না। বাট ভার্সিটি লাইফটা আমার কাছে খুবই বৈচিত্র্যময়। ভার্সিটি লাইফে এখন কোটানকোট নিষিদ্ধ সংগঠন যারা, তাদের সাথে আমার মানে ফ্রেন্ডলি রিলেশনটা অনেক ভালো ছিল। তো এই জায়গাটাতে আমার মানে সবার সাথে মেশাটা ছিল অনেক ভালো, বাট কাছের একদম মানুষ। তো এই দুইটা সার্কেলের মধ্যে আমার পার্থক্য ছিল। তো একটা ছিল মানে জাস্ট পরিবেশগত পার্টনার, আর একটা ছিল আইডিওলজিক্যাল পার্টনার। তো আমি আইডিওলজিক্যাল পার্টনারটা আমার সবসময় ছিল ইসলামিস্টরা, আমার দ্বারা দিন চর্চা করে তারা। তো এইটা অন্যতম কারণ ছিল যে আমার পড়াশোনার গতি, দিনই বাইদের সাথে মিশলেই তো শুধু এইগুলো নিয়েই তো আলাপ, অন্যদের সাথে মিশলে তো এইটা একটা বড় বিশ্ববিদ্যালয়ের জায়গাটা আমরা যতটুকু দেখি যে এটা একটা উন্মুক্ত জায়গা। আপনি এই বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র তার পরিবার রেখে আসে, বাবা মার যে একটা কন্ট্রোল থাকে সেটা আর থাকে না। সেই ইচ্ছাগুলো এখানে মানে সবচেয়ে ভালো মানুষ হওয়া যেমন পসিবল, সবচেয়ে খারাপ মানুষ হওয়া পসিবল। আপনি এখানে মানে গান, বাদ্য বাজনা, বিতর্ক, সামাজিক কাজ, রাজনৈতিক কাজ, এমন কোনো জিনিস নাই আসলে করা যায় না। তো আপনার কাছ থেকে যেটা আমরা বুঝলাম যে এই কথাটাই সত্য যে সার্কেলটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে বন্ধু নির্বাচন এবং যেই পরিবেশে থাকা হয় সেই। আমি আমার লাইফে যতবার তাবলিগে গেছি, মানে আমার ভার্সিটি লাইফে যত কোনও তত কোনো যাওয়া হয়েছে। তো এটা ছিল ইম্পর্টেন্ট যে আমার ওই পরিবেশটাতে যতটা মানে আমার কাছে মনে হয়েছে একটা মানে কিছু পরিবেশ আছে যেখানে ভালো এবং খারাপটা খুবই নির্ণয় করা যায়। ভার্সিটি লাইফটা ছিল আসলে এরকম জায়গা। তো ওই জায়গাটা থেকে মানে আমার কাছে সবসময় মনে হয় ভার্সিটি লাইফ আসলে মোটামুটি ভালো হয়ে থাকাটা একটু কঠিন, যে ওইখানে হয় ভালো হয়ে থাকাটা খুবই সহজ, অথবা হয় খারাপ হয়ে থাকাটা খুবই মোটামুটি লাইফ লিড করাটা আসলে কঠিন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা তো আসলে একটা কি বলবো, এখানে এমন কোনো জিনিস নাই যে নাই। একটা ছেলে এখানে দেশের নাম করা নৃত্যশিল্পী, গায়ক, নায়ক সবাই আসেন। আবার একটা জিনিস অবশ্যই একটু ঘাটতি আছে, সেটা হচ্ছে ইসলামিস্টদের তেমন পদাচারণা ছিল না আর কি প্রকাশ্যে এবং মানে আয়োজন করে। হয়তো মানে যারা ইসলামিক সংগঠনের সাথে ছিল, তাবলিগের সাথে ছিল, তাদের হয়তো একটা ইন্টারনাল একটা যোগাযোগ নেটওয়ার্ক ছিল, আলোচনা জায়গা ছিল, কিন্তু এর বাইরে কিন্তু আমরা ওই প্রকাশ্যে কোনো কাজ দেখতাম না, যেটা এখন আসলে চিন্তা করে ওপেনলি দেখা যাচ্ছে আর কি। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ এখন যারা আছে তারা তো আমাদের চেয়ে অনেক লাকি। কি মনে করেন আপনি? তা তো অবশ্যই। অবশ্য আমি যদি বলি হিস্ট্রির কাছে অনেস্ট থাকার, তাহলে বলবো যে ঢাকা ভার্সিটিটা 2018 সালের কোটা আন্দোলনের পর চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন একচ্ছত্রভাবে মানে নিষিদ্ধ সংগঠনের পদচারণা সব কিছু ছিল, তো 18 সালে মানুষ যেভাবে সাহসী একটা মুভ দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, এরপর আপনিও জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইখানে বিভিন্ন ফেসবুক প্ল্যাটফর্মও দাঁড়ায়। তো এটা আমি সবসময় চিন্তা করি যে এখনকার কোটা আন্দোলন, এখনকার যে মুভমেন্টটা, এটা আসলে হঠাৎ করে এরকম এখানে অনেক ভিত্তিটা অনেক আগে ছিল, পলিটিক্যাল সংগঠন যেরকম ছিল, তুমি শুধুমাত্র ঢাকা ভার্সিটিতে হঠাৎ করে এরকম সংগঠন যে করা হলো, এটাও দেখা যাবে অন্তত গত 5 বছরের একটা লিগেসি ছিল। এটার একটা প্রভাব আমরা তো দেখেছি যে বিশেষ করে যখন আবরার মারা যায় এর পরবর্তীতে, এরপর থেকে কিন্তু ক্যাম্পাসটা অনেকটাই ফ্লেক্সিবল হয়েছে। তখন প্রেশার ছিল, আতঙ্কটা চলে গেছে সাধারণ মানুষের মধ্যে যে আবরার যদি মরতে পারে আমিও মরতে পারবো। হ্যাঁ, তাছাড়া এটা বিপরীত দিকেও চিন্তা করা যায় যে আপনার আতঙ্ক যেটা ছিল এর বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, আসলে কথা বলেছে, এটা একটা বিষয় ছিল আর কি। যাক, আমরা যদি এখন আরেকটা দিকে যাই, তো আপনার, আমি যতটুকু জানি আপনার প্রথম বইয়ের নাম হচ্ছে আর্গুমেন্ট অফ আর্য। তো এটা কত সালে বের হয়েছিল? এটা 2017 সালের শেষ দিকে, নভেম্বর ডিসেম্বর এই সময়। বইটার একটা মানে আমরা যদি দেখি যে প্যারাডক্সিক্যাল সাজিদের সাথে কিছু একটা সামঞ্জস্য আছে, এটা কি আসলে বাস্তবে কোনো কানেকশন আছে? ইন্সপায়ার্ড ভাই, অবশ্যই আরিফ আজাদ ভাই। হ্যাঁ, তা তো অবশ্যই, এটা স্বীকার করতে হবে। আচ্ছা, আমি অনেক সময় দেখি যে আরিফ আজাদ এবং আরিফুল ইসলামকে মাঝখানে, আগে যখন আপনার ছবি ছিল না, অনেকে কিন্তু গুলিয়ে ফেলতো, এবং দেখা যায় আপনিও এরকম হয়তো মেসেজ পেয়েছেন বা এরকম রেসপন্স পেয়েছেন। প্রায় সময় পাওয়া যায়, যেমন ধরেন কোথাও গেলেই যে আরিফ ভাই লেখক, তো এই জায়গাতে আরিফ ভাই মানে আরিফ আজাদ ভাই কিনা, তো এটা অনেকেই জিজ্ঞেস করে, তো এই সময় ক্লিয়ারিফিকেশনের দরকার পড়ে আর কি।
আচ্ছা, তো আপনার প্রথম বইয়ের গল্পটা যদি একটু আমাদের জানান আসলে। এটা আমি লিখছিলাম, এটা আমি সবসময় বলে আসছি যে এটা আসলে ধরেন ওই সময়ের আসলে অভিজ্ঞতা সবারই মোটামুটি সেম ছিল। আমি যেটা আগেই বললাম যে আমি নতুন পরিবেশে আসলাম, তো এখানে নতুন পরিবেশে আসার পরও আমার ইনকাউন্টার যদি বলি, মানে সেখানে আমি কখনোই তো দেখি না এরকম যে ইসলাম নিয়ে কেউ প্রশ্ন করতে পারে, এটা তো আমার চিন্তার বাইরে। তো এটা ভার্সিটিতে আসার পর দেখলাম, ব্লগ সাইটগুলোতে দেখলাম, ফেসবুকে দেখলাম, তো এটা দেখার পর আমার মধ্যেও তো অনেক প্রশ্ন, আমার মধ্যে ওইরকম কখনো সংশয় ঢুকে নাই যে ইসলাম সত্য কি মিথ্যা, এরকম কখনোই ঢুকে নাই। বাট আমি প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেছি, তো উত্তর খুঁজতে গিয়ে স্বাভাবিকভাবে যখন কথা হচ্ছে আশেপাশে, হয়তো কেউ আপনাকে একটা জিজ্ঞেস করলো, যেহেতু আপনি লেখালেখি করেন, পড়াশোনা করেন, তো এই জায়গা থেকে আপনাকে আরো রিসার্চ করতে হবে। রিসার্চ করার পর সেই রিসার্চগুলো একসাথে মানে কোন অ্যাপ্রোচে লেখা হয়, তখন তো আমাদের কাছে একটা রেফারেন্স ছিল যে এইভাবে লিখলে মানে মানুষ এই স্টাইলটা মানুষ পছন্দ করে। তাই যেহেতু আমি নিজেও অনেক ফিকশন পড়তাম, তো ওই জায়গাটা থেকে মূলত ওইটা লেখা। এবং এটা হলো একটা বলা যায় একটা পার্সোনাল জার্নি, এবং এই জার্নির মধ্যে থেকে শুধু আমি না, ওই 2017 সালের ওই জার্নিটার অনেক ভার্সিটি লাইফ যারা শুরু করছে বা যারা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ইন্টারে আছে, অনেকের লাইফের জার্নি ছিল ওই সময়টা। সেটা এখন না, 2024 সালে আসে সেই বই বলেন, সেই কন্টেন্ট বলেন, এটা এখন আর রিলেভেন্ট না। ওই সময় কিন্তু হাইলি রিলেভেন্ট ছিল এই এটার। আমরা যতটুকু বিশ্লেষণ করেছিলাম ওই দিন নূর মোহাম্মদ ভাইয়ের সাথে এটা নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে 13 সালের যেই শাহবাগ আন্দোলন, সেখান থেকে আমরা দেখলাম যে হেফাজতের উত্থান, তারপরে এই ব্লগার, তারপর হচ্ছে নাস্তিকতা এবং ইসলাম বিরোধী আলোচনা, এগুলো কিন্তু প্রকাশ্যে আসে। আগে কিন্তু সাধারণ মানুষ এই বিষয়গুলো সম্পর্কে খুব বেশি অবগত ছিল না। তো তখন একটা ডিমান্ডও তৈরি হয় যে এই কাউন্টার দেওয়ার জন্য, যেমন যারা নাস্তিক আছে তারা ইসলামকে প্রশ্ন করছে, এটা কাউন্টার দেওয়ার জন্য মানে সাধারণ অনেক মানুষ কিন্তু খুঁজতেছিল একটা ওয়ে। হ্যাঁ, তো যেই কারণে দেখা গেল যে যখন আরিফ আজাদ ভাই তার প্যারাডক্সাল সাজে নিয়ে আসলেন, তো আরও এরকম 1-2টা বই আসলো, অনেকগুলো বই। হ্যাঁ, তখন যেটা হলো যে মানুষ যেন নিজের কথাগুলো পেয়েছে খুঁজে, এবং এটাই কিন্তু নিজেদের দায়িত্ব মনে করে সবাই মানে দাওয়াতি কাজে নিয়ে প্রচুর প্রচার প্রসার করেছে। এটার অন্যতম কারণ হলো গিয়ে মানে এই বইগুলো হয়তো বা অনেকের মনে কোনোদিন প্রশ্ন জাগেও নাই। রাইট। অনেকের মনে হয়তো বা এই বইগুলো পড়ার স্টাইলের কারণে হোক, গল্পের কারণে হোক, টপিকের কারণে, হোয়াট এভার আগ্রহটা জন্মাইছে, তো এটার পর তারা হয় পড়ছে বা হয় প্রচার করছে। এটার অন্যতম কারণটা আমি ফিল করি, যখন মনে করছে যে এতদিন তারা প্রশ্ন তুলতো, প্রশ্নের আনসার নাই, এখন দেখো আমাদের আনসার আছে। এই যে একটা নিজের করে নেয়া, এটা যে বইগুলো মানুষ আপন করে নিছে, মূলত ওই যে আমরা যে মুসলমান, আমাদের কোনো মানে যেমন তেমন কেউ না, আমাদের যে একটা লজিক্যাল ভিত্তি আছে, গ্রাউন্ড আছে, তো এইটা যখন অন্যরা বলা শুরু করলো, সবাই তাদেরকে অন করছে আর কি। আসলে বইগুলো আমরা ইম্প্যাক্ট ছিল অনেক, সবকিছু মিলিয়ে, কিন্তু এটার সমালোচনা ছিল, দুর্বলতা ছিল, এটা তো মানে অস্বীকার করার সুযোগ নাই, খুবই স্বাভাবিক। কিন্তু এটার একটা যে গ্রেট ইম্প্যাক্ট, এটা কিন্তু এখনো চলমান। এই মানে বিশেষ করে জেন জি কথা যদি আমরা বলি, এটা বলা যায় যে মানে এই 17-18 সালের পর থেকে নাস্তিকতাটা কখনোই মানে চড়াও, মানে অন্তত মেইন স্ট্রিম মিডিয়া বলেন, মেইন ফেসবুকে বলেন, মানে কেউ যদি প্রশ্ন তুলে বলতো যে মানে বা এদের হয়তো এই প্রশ্নের আনসার দেওয়া হয় নাই, অথবা এইসব অনেক আনসার দেওয়া হয়েছে, আর এগুলা দিতে আমরা চাইতেছি না, এই জায়গাটা হলো গিয়ে মানে তৈরি হয়েছে। যদি একটা বই হইতো তখন এটা হইতো না, যে একাধিক বই একাধিক জায়গা থেকে যখন কথাগুলো উঠতেছে, এবং বাকি মানে যারা ধরেন, যেটা আমি 2015-16 সালে আমি ছিলাম, তাই আমি বললাম না, আমাদের ট্রানজিশনটা লোক মানে পড়াশোনা করে ট্রানজিশন। আমি সবসময় ফিল করি 2015 সালের আমি 2024 সালের আমি সমান না। তো এই সময় আমার পড়াশোনা অভিজ্ঞতার আলোকে আমার একটা 2024 সালে হয়তো আমি একটা জায়গায় আসছি, 2024 সালের পর 2030 সালে আমি একটা ওই যে নলেজের জার্নিটাতে থাকলে আরেকটা জায়গায় যাব। তো এই যে নিজের সাথে যে জার্নি বোঝাপড়াটা, এটা সবসময় যে চেঞ্জ হয়, এবং ওই সময় যারা বুঝতে পারছে যে না মানে ওরা যতই প্রশ্ন তুলে, প্রশ্নগুলো আসলে ভিত্তিহীন, এই জিনিসটা ইয়াকিনটা চলে আসছে সবার মধ্যে। তো এখন লেখালেখির ক্ষেত্রে ধরেন যে আপনি এখন 24 সালের শেষ দিকে এসে যেই লেখা লিখেন, আর ওই 17 সালের শেষে যে লেখা লিখতেন, মানে এখন আপনি যখন আগের বই পড়েন তখন আপনার কেমন উপলব্ধি হয়? এটা স্বাভাবিক। আমার কাছে মনে হয় যে এটা আসলে অনেক সময় মনে হয় যে এটা তো আরও ভালো হইতে পারতো। তো এই উপলব্ধিটা বললাম না, এটা সবসময় ট্রানজিশনটা হলে মানে আমরা যখন নলেজের সাথে থাকবো, মানে এটার সাথে জার্নিটা থাকবো, আমরা যদি ফিল করি যে না রে আমি তো অনেক কিছু জেনে ফেলছি, তখন জার্নিটা কিন্তু আমাদের শেষ। তো এটা যদি আমার ফিল হয়, তখন মনে হয় যে না ওইটা ইমপ্রুভ করা যায়। তার মানে কি একটা লেখক হোক আর পাঠক হোক,
আমি শুধু লেখক না, পাঠক হিসেবে 2017 সালে যে বইটা আমার ভালো লাগতো, 24 সালে স্বাভাবিকভাবে সেই বইটা তখন ভালো লাগবে না। ছোটোবেলায় যে আমরা কিশোর সাহিত্যগুলো পড়তাম, এখন দেখবেন কিশোর সাহিত্যটা যতই ভালো হোক এটা আমার টানবে না। কেন টানবে না? কারণ আমার পাঠক হিসেবে আমার ম্যাচুরিটিটা হয়েছে। তো এটাই স্বাভাবিক, মানে এটার মানে নলেজের জার্নিটা যদি কন্টিনিউ হয় তখন পেছনে ফিরলে মনে হবে না এটা এখন আমার দরকার নেই। আচ্ছা, তো এখন আমরা আপনার অনেকগুলো বই আছে, ইতিমধ্যে আমরা বইয়ের আলোচনায় যাব। এর আগে যদি বলি আমি যে অনেকে তো লেখক হইতে চায়, প্রত্যেকের মধ্যে আসলে একটা চিন্তা থাকে, প্রত্যেকের মধ্যে হয়তো ওইভাবে হয়ে ওঠে না, আসলে একটা সুপ্ত ইচ্ছা থাকে, অথবা কেউ চাচ্ছে ডেসপারেটলি, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ একজন সে লেখক হইতে চায়। তো এরকম যারা আছে তাদেরকে আপনি কি ধরনের পরামর্শ দিবেন? লেখক আমার কাছে সবসময় মনে হয় এটা মানে ইন্টারনালি ভেতর থেকে আসতে হয়। একটা হলো গিয়ে স্পিরিটটা, আর সেকেন্ড হলো গিয়ে পড়ালেখাটা। মানে আমি যে বিষয়ে লিখতে চাই সেই বিষয়ে আমার আসলে যথেষ্ট জানাশোনা আছে কি না, এবং সেই বিষয়টা নিয়ে আমি অন্তত মানে কথা বললে সেই কথাটার ইম্প্যাক্ট হবে কি না, এটা আমার কাছে সবসময় পড়েন। আমি সবসময় ট্রাই করি যে আমার জুনিয়র যারা লেখক আছে তাদের সাথে কমিউনিকেট করা, তাদের সাথে কথা বলা। তো তারাও যদি কোনো একটা টপিক নিয়ে লিখতে চায়, আমি সবসময় বলি যে এই টপিকটা নিয়ে কিন্তু তুমি লিখবা, মানে এটা তুমি লিখলে কি এমন হতে পারে যেটা অন্য কারো নাই, হয় নাই। রাইট। জাস্ট একটা এক্সাম্পল দিই, অনেকেই বলে যে আমরা 4 ইমামের জীবন লিখতে চাই। তো আমি বলি 4 ইমামের জীবনে বাজারে আমি মিনিমাম 20-25টা বই দেখাইতে পারবো যে তুমি 4 ইমামের জীবনটা তোমার আমি পড়বো কেন, ইম্প্যাক্টফুল কেন। তখন অনেক সময় দেখা যায় কেউ মানে আনসারটা দেয়, তাদেরটা মানে একটু পড়তে দুর্বুদ্ধতা আছে, এটা আমি একটু বোঝা যায়, চেঞ্জ করতে চাই। অর্থাৎ তুমি যদি সামান্য ডিফারেন্ট কিছু করতে না চাও তাহলে তো তোমার এই টপিক নিয়ে লেখার তো দরকার নেই। তাহলে যে কোনো টপিক লেখার আগে লিটারেচার স্টাডি করা, যে এই টপিকে কী কী কাজ হয়েছে, আমি যদি লিখি সেটাকে আমি কেমনে একটু ইম্প্যাক্ট ফেলতে পারবো। তো এটা হলো গিয়ে মানে যারা লিখতে চায় তারা হলো গিয়ে প্রথমত নিজ থেকে আসতে হবে, পড়ালেখা করতে হবে এবং এই টপিকে কী কী কাজ হয়েছে ওইটা দেখতে হবে আর কি। তো এটা দেখার পর মানে এটা সাধারণত আমি বলি না যে একলগে যারা অনেক ধরনের রাইটার আছে, একটা হলো ক্রিয়েটিভ রাইটার, যে সে জাস্ট বসতেছে, বসে একটা গল্প লিখে ফেলবে। তো ওদের জন্য আসলে টিপস দেওয়ার কিছুই নাই যে কেমনে লেখালেখি করতে হয়। সে ক্লাস 6 হইলেও সে তার মধ্যে থেকে এটা আসবে, তার হালে খাতা কলম, এখন খাতা কলম তো লাগে না, মোবাইল হইলেও হয়েছে। তো আসলে টিপস আসলে এদের লাগে না যে কেমনে লিখতে হয়। তো টিপস এটা তো একটা মানে যারা অন্য লেভেলের, এটা যারা সাধারণত পড়ালেখা করে লিখতে তো আমি সাধারণত কি করি, যে কোনো টপিক সিলেক্ট করার আগে আমি পড়ালেখা করার আগে আমি টপিক সিলেক্ট করি যে এই টপিকে আমি পড়বো, এই টপিকে পড়া শেষে আমি টপিকে লিখবো। এই টপিকে যা যা আমার কাছে অ্যাভেলেবেল থাকবে সেগুলো আমি পড়ার চেষ্টা করি। এটা তো একটা ওয়ে, মানে একজন লিখতে চায় তার টপিক নির্ধারণ করে ওই কেন্দ্রিক লিটারেচার স্টাডি করে তারপর হচ্ছে পড়াশোনা করে লেখালেখি করা। আরেকটা হচ্ছে যে একটা মানুষ ধরেন যে তার লেখক হওয়া দরকার, লেখক কিন্তু সবাই শখে হয় এরকম না। আমাদের কিছু ভাই আছেন যারা হয়তো অনুবাদ করতে চান বা লেখালেখি করতে চান, কিসের জন্য, আর্নিংয়ের জন্য করতে চান, বা তার এখন দরকার, তার এই যোগ্যতা মানে আছে, লেখালেখি করতে পারবেন তার মনে হয়। তো এই সমস্ত মানুষদের কি বলবেন, বিশেষ করে অনুবাদের ক্ষেত্রে আপনার কোনো অভিজ্ঞতা এবং এ যদি বলেন? আমি যদি জানি আপনি কিছু সিরিজের অনুবাদ করেছেন বিখ্যাত লেখকদের বক্তাদের ইংরেজি থেকে বা বিভিন্ন ভাষা থেকে। যারা প্রফেশনালি অনুবাদ করতে চায় তো তাদের আমি সবসময় ফিল করি যে লেখালেখিটা দুইটা কম্বিনেশন না হলে আসলে লেখালেখি কন্টিনিউ করা যায় না। একটা হলো গিয়ে মানে প্যাশনটা থাকতে হবে ভালোভাবে, আর সেকেন্ড হলো গিয়ে এটার প্রফেশনাল মোটিভটা যদি একটা দুইটা কাজ করা যায় প্যাশন থেকে, বাট প্রফেশনাল মোটিভ যদি না থাকে তাহলে আসলে মানে এটা কন্টিনিউ একজন লেখক টানা 5-7-10 বছর ধরে এটা মানে একটু টাফ হয়। তো সেক্ষেত্রে যখন অনুবাদ কেউ করতে চাইবে মানে যে কোনো একটা টপিকে, আমার এটা এক্ষেত্রেও মানে একটাই কথা যে এই টপিকটা নিয়ে ধরেন মানে কাজ হয়েছে কিনা, কিংবা এই টপিকটার ইম্পর্টেন্সটা কী, হয়তো এই সিরিজটা খুবই ভালো লাগছে। তো এই যখন এই ভালো লাগাটা কাজ করবে তখন প্যাশনটাকে সে প্রায়োরিটি দিবে। আর প্যাশনের এগেনস্টে সবসময় প্রফেশনাল জায়গাটা আসলে থাকতে হয়। কিন্তু স্রেফ লেখালেখি করে মানে এটা আমার কাছে একসময় মনে হয়তো বা সম্ভব বাংলাদেশে স্রেফ লেখালেখি করে এটা মেনটেন করা সম্ভব, কিন্তু আমি পরে দেখলাম যে বললাম না এটা রিয়েলাইজেশন মানুষের মধ্যে বারবার হয় মানে, এবং এই জায়গাটা ওপেন থাকা দরকার প্রত্যেকের কাছে। যখনই মানে প্রফেশন হিসাবে লেখালেখিটা একদম 100% চলে যায় তখন দেখা যায় সে লেখার মধ্যে যে
নিজের মধ্যে এখলাসিয়া তো থাকে না, অ্যাট দ্য সেম টাইম লেখার মধ্যে যে প্যাশনটার অভাবের কারণে তখন লেখাটাকে একটা মানে ওয়ার্ডটাকে টাকায় কনভার্ট করার একটা প্রবণতা মেন্টালিটি থাকে। এটা তো এমনিতে থাকে যে প্যাশন প্রফেশন হিসেবে পাবেই, বাট তখন চিন্তা হয় যে আমি এই মাসে আমি কত হাজার ওয়ার্ড অনুবাদ করব, কত টাকা পাবো। এইটা যখন হয়ে যায় তখন আসলে যারা আমরা মানে দিনী সার্কেলে আছি, এই জায়গায় কাজ করি, এটা লং টার্মে মেন্টাল একটা ইফেক্ট ফেলে, যে এটা লেখালেখি করতে মানে আমি দেখছি মানে এরকম শুধুমাত্র এইটা নিয়ে অনেকেই দীর্ঘ সময় থাকতে পারে নাই, 2-3 বছর ছিল, পরে আসলে এমনি সিটকে পড়ছে। আবার শুধু প্যাশন মানে কি পাবো না পাবো আই ডোন্ট কেয়ার, এটা নিয়েও আসলে থাকা যায় না। স্পেশালি যখন বিয়ে করে কেউ, তখন এটা ফিল করে যে না আসলে লাইফটা তো আসলে ওই রকম না। আর অর্থাৎ এক কথায় হচ্ছে যে শুধু প্যাশন দিয়ে যেমন হয় না, শুধু আর এত বেশি প্রফেশনাল হওয়া উচিত না, যেটা আসলে তার মানে স্পিরিটটাই নষ্ট করে দেয়। প্রফেশনাল বলতে আমি মনে করছি প্রফেশনাল নিজের জায়গা থেকে থিঙ্কিংটা, যে আমি এত ওয়ার্ড মানে এত টাকা, এই চিন্তাটা যখন চলে আসে, এটা থাকবে, এটা আমি বলি না যে থাকবে না, কিন্তু এটা যখনই আমার প্রায়োরিটি হলো একটা বই অনুবাদ করতে গেলে দেখা যায় এটা করে কত পাবো, এটা যখন ফার্স্ট প্রায়োরিটি এবং একমাত্র প্রায়োরিটি হয়ে দাঁড়ায়, তখন আসলে লেখালেখিটা কন্টিনিউ হয় না। এবং স্পেশালি আমি বলছি আমাদের রিলিজিয়াস মানে লেখালেখি যারা কাজ করে তাদের করেন, বেশ ইসলামিক অঙ্গনে যারা দাওয়াতি কাজের নিয়তে যারা বই তৈরি করেন বা লেখার চেষ্টা করেন। তো এখন বই নিয়ে যদি আলোচনায় ঢুকিয়ে আর একটু, তো আপনার এই পর্যন্ত যে বই লেখাগুলো, বইয়ের অনেক টপিকে আপনি লিখেছেন, তো বিশেষ করে 2টা টপিকে আপনার লেখাগুলোকে আমরা বেশি সুন্দর ওয়েতে এবং খুব সহজ সরলভাবে আমরা দেখি উঠে আসতে। একটা হচ্ছে যে আমরা যদি দেখি কোটিপতি সাহাবী বইয়ের মাধ্যমে সাহাবীদের অর্থনৈতিক জীবন এবং সে সময়কার যারা সত্যিকারের বিত্তশালী সাহাবী ছিলেন তাদের জীবনযাপন কেমন ছিল এত বিত্ত বৈভব থাকার পরেও, সেটা উঠে আসে। আর একটা হচ্ছে আমরা দেখি যে সাহাবীদের বহু বিবাহ একটি বই আছে, তারপর হচ্ছে নারীদের নিয়ে, নারী সাহাবীদের নিয়ে লেখা আছে আপনার। তো এই যে 2টা টপিকে যদি আমরা বলি, তো এখন এই 2টা টপিকে বাংলাদেশে তো খুব বেশি লেখালেখি আমি দেখিনি আর কি। মানে আপনি যে আঙ্গিকে দেখছেন এই বিষয়টাকে, অর্থনীতির বিষয়টা এবং নারী সাহাবী বা নারী সমাজকে নিয়ে যেভাবে দেখছেন, তো এই 2টা জিনিসে আপনার আসলে সুইচ করা বলবো না, মানে এই 2টা জিনিসকে স্পেসিফিক আপনার কোনো টার্গেট করেই শুরু করেছিলেন কিনা? আমি একটা সময় পর্যন্ত যখন লিখতাম তখন চিন্তা করতাম যে এই তরুণরা কীভাবে ভাবে, কীভাবে তারা চিন্তা করে এবং তাদের এই চিন্তার জায়গাটাকে কীভাবে ইসলামাইজড করা যায়। তো এইটার আপনি আর্গুমেন্টস অফ আর্য বলতে পারেন, প্রদীপ্ত কুটির বলতে পারেন, অপরাতে সুর বসু এগুলা বলতে পারেন, তারা যেন বলতে পারেন। তো এগুলো ছিল মানে ওই সময়টাতে তারা যেন ইসলামটাকে রিলেট করতে পারুক তাদের আচার ব্যবহার সব কিছুর সাথে। এবং সেটার ট্রান্সফরমেশনটা বললাম না, আমি এট এ টাইম আমার পাঠক, আমার রাইটার হিসেবে আমার ব্যক্তিগত জীবনেও তো সেই ট্রান্সফরমেশনটা হচ্ছিল। কিন্তু একটা পর্যায়ে এসে আমার মনে হলো যে না, আমার এমন কিছু করা দরকার যেটা আসলে নট অনলি এই জেনারেশনের জন্য বাট অলসো যে সমাজে কিছু চিন্তা আছে, যে চিন্তাটা আসলে আমরা যদি দেখি যেটাকে মনে করা হয় ইসলামিক, বাট এটা আসলে ইসলামিক কিনা, এবং সেই চিন্তাটা আসলে যেভাবে ইসলামিক বলে মানে সেটাকে প্রমোট করা হচ্ছে, ওই চিন্তাগুলার এগেনস্টে কিছু আছে কিনা। তখন আমি আমার স্পেশাল টপিক হলো গিয়ে রাসূল ইসলামের সিরা এবং সাহাবীদের জীবনী। তো ওইটা পড়তে গিয়ে দেখলাম যে আমাদের সমাজে প্রায়োরিটাইজ করা হয় যে গরিব থাকাটা, এবং এইটাকে একটু ধনী তাকে মনে হয় যে সে সুদখোর, নেতিবাচক দিকটা। তা আমি দেখলাম যে সাহাবীরা যে পরিমাণ সম্পদশালী ছিলেন, তো এই এক্সাম্পলটা কখনোই আসে তাদের দান করার ব্যাপারটা। একটা মানুষ তখনই তো দান করতে পারে যখন তার কাছে কিছু থাকে। তো এটা আমি একদম রিভার্স সাইকোলজি হিসেবে চিন্তা করি। জাকাত দেওয়ার জন্য তো জাকাত দেওয়ার সমপরিমাণ সম্পদ নেশাব আপনার থাকতে হবে, নেশাব পরিমাণ সম্পদ। তো এটা দেখতে গিয়ে আমার কাছে মনে হলো যে আমরা, কারণ স্বাভাবিকভাবেই যদি একটা ভার্সিটির স্টুডেন্ট যে কাউকে যদি জিজ্ঞেস করি তার লাইফের গোল কি, এটা কি সেটা কি, এখানে সে আসলে মানে ফিনান্সিয়াল ব্যাপারটা সে সামনে আনে, সে অথবা ব্যবসা করতে চায়, এটা করতে চায়। এবং তাকে যদি আবার একটু ইসলামিক নসিহত করা হয়, তখন সে ফিল করে যে না, এটা তো আসলে হওয়া দরকার না। তো এখানে আমার কনসার্নটা ছিল এরকম যে সাহাবীরা একদম সবচেয়ে সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা জান্নাতি, আবার সাহাবীরা একদম গরিব হওয়া সত্ত্বেও জান্নাতি। কিন্তু আমরা সবসময় মানে ফোকাস করি যে গরিব হতে হবে, কিন্তু ধনী হয়েও যে জান্নাতে যাওয়া যায়। তো এটার সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা সাহাবীদের মধ্যে কেমন ছিল, তো এটার পুরোটা আমি দেখানোর চেষ্টা করলাম। নট অনলি যে সাধু আপনারা ধনী হন, যে সাহাবীদের মতো মাইন্ডসেটটা নিয়ে যেন ধনী হন,
এটা একটা। আর সেকেন্ড হলো কি যে সমাজের যে প্রচলিত মাইন্ডসেট আছে মানে ধন সম্পদ টাকা পয়সা নিয়ে, সেই মাইন্ডসেটটা যে মানে এইটাই যে একমাত্র ইসলামিক, এইটা না, এটার অল্টারনেটিভটাও যে ইসলামিক হতে পারে, সেটা আমার কাছে মনে হয়েছে এটা মানে স্টাবলিশ করা হোক, আর সেই আলোকে অন্য একটা ন্যারেটিভ তুলে ধরা হোক, সেটা দরকার ছিল। এবং এটা যদি আমি এরকম লিখতাম যে আপনারা ধনী হন, ইসলাম আপনাকে ধনী বলতে বলে, এটা চাইতে যদি আমি একটা এক্সাম্পল দিতে পারতাম যেটা নিয়ে কারো কোনো আপত্তি নাই, তো এটা ছিল জান্নাতের সুসংবদ্ধ সাহাবীদের লাইফস্টাইলটা কেমন ছিল, তাদের ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি কেমন ছিল। তো এটা আমি তুলে ধরছি যেই কারণে হলো কি ট্যাক্স দিয়ে হোক এটার মানে এটার এগেনস্টে কিছু বলার আর তখন আর সুযোগ রইল না। তাদেরও দেখালাম যে তারা ধনী ছিলেন। আমরা সবসময় কি প্রমোট করি যে সাহাবীরা খুবই সামান্য মোহরানা দিচ্ছেন, তো আমি এটাতে দেখলাম যে সাহাবীদের মোহরানা যে কোটি কোটি টাকা হইতে পারে, এটাও তো সাহাবীদের জীবন থেকে এক্সাম্পল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবগুলো বিয়েতে মোটামুটি একটা হেলদি একটা অ্যামাউন্ট ছিল, এবং একটা বিয়েতে ছিল অনেক বেশি টাকা। তার মানে এই বেশি এবং কম দুইটার যে কম্বিনেশনটা ছিল, সো এই জিনিসগুলো আসলে যখন একটু বেশি হয়ে যায়, যার সামর্থ্য আছে সে যদি 10 লাখ টাকাও মোহরানা দেয়, তখন এটাকে মনে করা হয় যে মানে কাবিন ব্যবসায়ী, এরকম অনেক নানা। এখানে মানে একটা আবার চেষ্টা করা হয় কি, ধরেন আমি মানে কেউ যখন বিবাহ করতে যায় তখন মহারণা কম দেয়, কিন্তু যখন কাউকে বিবাহ দিতে যায় বিশেষ করে মেয়েদের পক্ষ থেকে, তখন কিন্তু মহারণা বেশি চাওয়া হয়। এই যে একটা মানে দুদিক থেকেই ইয়ে করার বিষয়। এখানে সামর্থ্যের ব্যাপারটা আমরা ওই বইটাতেও দেখলাম যে সাহাবীদের মোহরানা ছিল আসলে মূলত সামর্থ্যের ভিত্তিতে। যেসব সাহাবীদের সামর্থ্য কম ছিল তারা আসলে ঠিকই কম দিতেন, এবং সমাজটাও কম সামর্থ্যটাকেও মেনে নিত। যাদের সামর্থ্য বেশি ছিল তারা অনেক বেশি দিতেন, এবং এই বেশি দেওয়াটা কখনো কেউ আপত্তি করতো না, নেগেটিভলি কেউ উপস্থাপন করতো না। তো এই দিকটা যদি আমাদের মানে মিসিং থাকে যে না কমটাই ইসলাম বেশিটাই ইসলাম না, তো এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে ওই ইতিহাসের কাছে তো আমাদের অনেস্ট টাকাটার একটা দায় আছে, ইতিহাসের দায় আছে। সেই দায়টা আমার কাছে মনে হইলো যে এই দায়টা আসলে মেটানো দরকার। এখন এটা মানে টাকা পয়সা সংক্রান্ত জিনিস সবার একটা আগ্রহ থাকে আসলে, বিশেষ করে যারা অনেক ক্ষেত্রে অনেকেই ব্যবসা করেন, তারপরে হচ্ছে বেশ টাকা পয়সা ইনকাম করেন, তো তাদেরকে অনেক এরকম কথা শুনতে হয় যে সব সময় মানে সম্পদের পিছনে ঘোরা। তো বিষয়টা হচ্ছে যে এই যে মানুষ সম্পদশালী যারা তাদেরকে অন্য ভিন্নভাবে দেখেন। এখন আসলে কি এরকম আমাদের সমাজে এটা প্রচলিত ধারণা যার সম্পদ আছে সে আসলে কখনো মানে আল্লাহর ওলি হওয়া যে একটা বিষয় থাকে, যে খুব সুফি টাইপের মানুষ এরকম হইতে পারবে না সে, মানে এরকম একটা ধারণা আমাদের সমাজে প্রচলিত। পূর্বসূরি সালাফদের মধ্য থেকে অনেক কথাবার্তা আছে যে সম্ভবত সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে মানে জুহুদটা কি, কেউ মানে ধনী মানুষ কি জুহুদ হতে পারে কিনা, জাহিদ হতে পারে কিনা, আবার গরিব মানুষ কি। তো এই জায়গায় উনি বললেন যে ধনী মানুষ 1000 দিনার যার কাছে আছে সেও চাইলে জাহিদ হতে পারে, আর যার কাছে কোনো টাকাও নাই সে চাইলেও যে দুনিয়া লোভীও হতে পারে। এটা কেমন যে যার কাছে 1000 দিনার আছে মানে সে 1000 দিনার পকেটে রাখাও সে নামাজে যাইতে পারে, এবং কারো প্রয়োজন আসলে সে ওইটার দিকে তাকাবে না, সে দান করতে পারে। যেটাকে বলে যে হাতে দুনিয়া হৃদয় আল্লাহ, এই ফিলিংসটা যদি থাকতে পারে সে তাহলে টাকা সত্ত্বেও জাহিদ। আর কারো যদি এরকম হয় যে তার টাকা নাই, সে সারাক্ষণ পেরেশানি কেমনে টাকা বানাইতে হবে, চিন্তায় সে তার কিছু করতে হবে। তার মানে টাকা না থাকা সত্ত্বেও সে আসলে দুনিয়া আসক্ত। এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আসলে খুব বেশি একটা আসে না আমাদের দেশে। তো আপনি এই বিষয়টা ফোকাস করেছেন। এবং জাকাত দিয়ে যদি আমরা একটু বলি যে জাকাতের ধারণাটা আমাদের সমাজে শুধুমাত্র এটাকে বার্ডেন হিসেবে দেখা হয়, অথবা আপনি যদি বলেন যে অন্যান্য ইবাদতগুলোর মতো এটাকে গণ্য করা হয় না, এটা যারা দেয় হচ্ছে দেখানোর জন্য সমাজের একটা বড় অংশ, আর শুধু দেখানোর জন্য দেয় অথবা ভুল পদ্ধতিতে দেয়। তো আপনার এই বইটা লিখতে গিয়ে তো জাকাত নিয়ে আলোচনা এসছে, তো জাকাতের ব্যাপারে আপনার অবজারভেশন কি আসলে সাহাবীদের? আমাদের কাছে মানে জাকাতটা যেরকম বার্ডেন ছিল যে মানে ক্যালকুলেট করতে হবে, দিতে হবে, সাহাবীদের কাছে জাকাতটা ছিল মানে এমন একটা ইবাদত যে ওনারা অনেক এক্সাম্পল দেখা যায় সাহাবীদের কাছে যখন জাকাতের পশু মানে আনতে যাওয়া হইতো, তো তারা কি করতেন, তারা তাদের কাছে সবচেয়ে বেস্ট যেটা ছিল, যেটা আসলে জাস্ট আমরা যদি এক্সাম্পল দিই যে পশুটা আসলে খুবই আমার মানে গোয়ালের সবচেয়ে ভালো পশু, এটা তো আমি কখনো চাইবো না এটা কেউ নিয়ে যাক জাকাত, এটাই চাইবো থাকুক, অন্য ছোটোখাটো একটা কেউ ওইটা নিয়ে যান। তো বেস্ট পশুটা কেউ ছাড়তে চাইবে না, তো ওনারা বেস্ট যেটা ওইটাই কিন্তু জাকাত দিতে চাইতেন। তো বাকিরা বলতেন যে না এটার দরকার নাই, তো আপনার তো নিসাবের হিসাবে অন্য যে কোনো একটা দিলেই হবে। বলছেন আমি আল্লাহর রাস্তায় যেহেতু দিব, আমি সবচেয়ে চিপেস্টটা দিব কেন, সবচেয়ে বেস্ট যেটা ওইটাই দিব, আমি যেহেতু দান করতেছি আল্লাহরে। তো ওনাদের সাইকোলজিটা ছিল ডিফারেন্ট। তো আমাদের বইটার মূল কনসার্ট ছিল এরকম যে
সম্পদ থাকা সত্ত্বেও যে সাহাবীদের মতো মাইন্ডসেট কীভাবে হইতে হয়, এই বইটা হলোকে তার একটা এক্সাম্পল, যে সম্পদ থাকবে বাট মাইন্ডসেটটা কিন্তু তাকে সাহাবীদের মতো। তো এইটাতে আমরা মানে জাকাত থেকে শুরু করে এখন আমাদের সমাজে যে আমরা যেভাবে অভ্যস্ত যে জাকাত দিবে, জাকাতের জন্য আলাদা একটা শাড়ি মানে ওনারা একটা টার্ম বের করেছেন, জাকাতের শাড়ি, জাকাতের কাপড় বা জাকাতের মাল এরকম। আবার যখন একজনকে আমি সদাকা করছি তখন দেখি যে সবচেয়ে মানে ছেঁড়া ফাড়া ওই টাকাটা দেওয়ার চেষ্টা করি। এটা মানে সাইকোলজিটা আমাদের এমন হওয়ার কারণ কি আসলে? এটা কারণটা হলো গিয়ে আমরা দেখি যে টু বি অনেস্ট, যে সমাজে যারা মানে জাকাত নিয়ে আলোচনা করে তাদের ম্যাক্সিমাম হলো গিয়ে জাকাত দেওয়ার মতো এবিলিটি নাই স্বাভাবিক অবস্থায়। আর যাদের হলো গিয়ে জাকাত দেওয়ার মতো এবিলিটি আছে তাদের আসলে জাকাতের কনসেপ্টটা তাদের কাছে এতটা ক্লিয়ার না। কিন্তু আপনি দেখেন সাহাবীদের মধ্যে যদি জাকাত নিয়ে কেউ আলোচনা করতো, কথা বলতো, সবাই হলো গিয়ে সম্পদশালী। তো এটা মানে আমাদের দেশে এই এক্সাম্পলটা যে সেট করবে যারা করার কথা ছিল, তাদের এক্সাম্পলটা আসলে সাহাবীদের মতো সম্পদশালী ওই যে পোর্শনটা দেখেন, এই পোর্শনটাও কিন্তু নাই। শুধুমাত্র এটা না, আমাদের মুসলিম স্টেটে যত আলেম দেখি আমরা, আলেমের যে পরিমাণ জাকাত দিতেন সেই পরিমাণ জায়গাটা আসলে আমাদের আর্থসামাজিক অবস্থার কারণে নাই। তো এই না থাকার ফলে আমরা আসলে যারা ধনী তাদের কাছে জাকাতের কনসেপ্টটা এতটা ক্লিয়ার না যতটা ক্লিয়ার আমাদের যারা জাকাত নিয়ে জানে তাদের কাছে। তো এটা অন্যতম একটা কারণ যে মানে এক্সাম্পলটা আমাদের সামনে নাই। জাকাতটা এমন একটা সিস্টেম আমার কাছে সবসময় মনে হয় যে কারণ আমাদের দেশে যেভাবে সব কিছু চলতেছে, অন্তত একটা ইউনিয়নের যদি একটা জাকাতের একটা অথরিটি হয়, যে আমরা স্পেশালি আমাদের সিলেটে যদি প্রবাসী অধ্যুষিত ইউনিয়নের কথা যদি বলি, তো একটা ইউনিয়ন যদি জাকাত রিলেটেড একটা কমিটি যদি তৈরি হয় যে তারা শুধু জাকাত নিয়ে কাজ করবে, পুরো জাকাত ফান্ড করবে, এলাকায় যত গরিব আছে সবার জাকাতের কনসেপ্টটা যেটা ওইটা, আর লোকে যে জাকাত দেওয়ার মানেরটা কি, তাকে এমনভাবে দিব যে আরও 2-1 বছর পর্যন্ত জাকাত নিতে না হয়। তো একটা শাড়ি দিলে তো শাড়ি তো আর কয় মাস পড়বে, আর পরেও না অনেকে। তো এইটা যদি হইতো দেখা যেত যে ওই ইউনিয়নের সরকারি অনুদান বাজেটের চাইতেও এটা অনেক বেশি বড় হইতো। তো এটা দিয়ে অনেক কিছু করা যেত। তো এটা হলো আমাদের মানে আর্থসামাজিক অবস্থার যে খারাপ, এটা তো ঠিক আছে, পাশাপাশি হলো আমাদের পারস্পরিক বিশ্বাসটাও নাই। আমরা যদি ফিল করি যে একটা ওই ইউনিয়নে একটা জাকাত ফান্ড হয়েছে, আমরা সবার আগে চিন্তা করবে ওরা তো অনেক টাকা মেরে খাবে। এই যে সামাজিক অবিশ্বাসের জায়গাটা, এই কারণে আসলে দেখা যায় যে এইসব উদ্যোগ আসলে যতটা সহজে চিন্তা করা যায়, বাস্তবতাটা আসলে অনেক ডিফারেন্ট। তো এটা আসলে এক্সাম্পলটা যত সেট হবে সুন্দরভাবে, এখন আমরা দেখতেছি অনেকগুলো ফাউন্ডেশন কাজ করতেছে এগুলো নিয়ে। তো আমরা ভরসা রাখতে চাই যে ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে অন্তত এই কনসেপ্টগুলো অন্তত মানুষের মধ্যে থেকে দূর হয় ইনশাল্লাহ। পাশাপাশি যারা এটা নিয়ে কাজ করবেন তাদের উচিত একটু মানে স্বচ্ছতা, জবাবদিহিতা এগুলো যেন সর্বোচ্চ লেভেলে রাখা যায়। যেহেতু একটা ধর্মীয় বিষয়, ইবাদতের বিষয়, একটা ট্রাস্ট ইস্যু অবশ্যই আছে, এটা অস্বীকার করার সুযোগ নাই। তো এই কোটিপতি সাহাবী বইটা আমি যদি বলি, যারা বিশেষ করে সম্পদশালী মানুষ আছেন তাদেরকে তো তারা তো অনেকেই পেয়েছেন। যারা সম্পদশালী, হ্যাঁ অবশ্যই আমারও একটা চেষ্টা ছিল যারা সম্পদশালী তারা জন্য এটা পান, তাদের চেঞ্জ হওয়াটা খুবই স্বাভাবিক। একটা বই পড়ার পর একটা যদি মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায় খুবই সিম্পল বিষয়। কিন্তু যারা সম্পদশালী না, তাদের এটা পড়ার পর সম্পদশালী হওয়া, তারপর মাইন্ডসেট হওয়া, তার মানে এখানে দুইটা জিনিস কাজ করতে হবে, মাইন্ডসেট, সম্পদশালী হওয়াটা। আমি সবসময় ট্রাই করছি যেটা যারা সম্পদশালী অন্তত তাদের হাতে যদি পৌঁছায়, আচ্ছা, তারা যদি মাইন্ডসেটটা চেঞ্জ হয়, সেই মাইন্ডসেটটা আসলে সমাজে ইমপ্যাক্ট ফেলতে পারে। এই যে সম্পদশালী মানুষের কাছে অনেক জায়গায় পৌঁছেছে, তো সে জায়গা থেকে কোনো রিয়াকশন পেয়েছেন কিনা? এটা আমি সবসময় এটা নিয়ে যখনই আমি মানে কাউকে রিচ করছি, এটা নিয়ে এত বেশি পজিটিভ আমি রিয়াকশন পাইছি। এটা মানে যে পড়ছে আর কি, আমি তাদের কথা বলছি, যারা পড়ে নাই আমি তাদেরটা আমি কখনোই বলবো না, কারণ এটা মানে নেভার জাজ এ বুক বাই ইটস কাভার যে জিনিসটা, এটা আমি সবসময় ফিল করি যে কোনো কিছুতেই। তো যারা পড়ছে তারা সবাই বলছেন যে এই বইটা পড়ার পর মানে তার নেগেটিভ কোনো যে ইম্প্যাক্ট তার মধ্যে তৈরি হয় না, সে হয় সাহাবীদের মতো সম্পদশালী এবং জুহুদটা লালন করতে যাচ্ছে, অথবা সে তার সম্পদ আছে সে এখন দান করতে যাচ্ছে। এখন কীভাবে দান করা যায় এটা নিয়ে অনেক দৃষ্টিভঙ্গিটা আমার কাছে আসছে আর কি। বইকে তার কভার দিয়ে জাজ করার একটা বিষয় যেহেতু আসছে, তা আমরা মাঝে একটু কোটিপতি সাহাবী বইটা নিয়ে অনেক আলোচনা শুনেছি। আসলে আলোচনা বলবো না, সমালোচনাও ছিল এখানে। তো নামটা যখন ছিল কোটিপতি সাহাবী, তখন স্বাভাবিকভাবে আমাদের সমাজে কোটিপতির সাথে যদি কারো লাগানো হয়, তো এটাকে ওনারা একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করেছেন। তো এটার কারণটা কি, মানে আসলে আপনি কি পেয়েছেন এই যে ঘটনার পরে? আসলে না, আমি বললাম না আমার পারপাসটা কি, আমি এখানে হিস্ট্রিক্যাল জায়গা থেকে আমি অনেস্ট কিনা সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। তো
তো আমি যদি কেউ বলতে পারে যে না সাহাবিরা কোনো সাহাবি কোটিপতি ছিল না, এবং এই সব টার্মটা এতটাই নেগেটিভ টার্ম যে এই টার্মটা আসলে বলার মতো না। তো আমরা যদি দেখি সাহাবিদের নামকরণ থেকে শুরু করে অনেক কিছু যদি দেখি, যে উসমান রাদিয়াল্লাহু আনহুর নামকরণ হয়ে সাথে ওসমান গনি আসতো, তো গনিটার মানে কি? গনিটা আপনি বাংলাতে সহজ বাংলায় আপনি গনিটা মানে কি বোঝাবেন? ধনী, ধনীটা আসলে অনেক ধনী এরকম বলে না, বলে অনেক কোটিপতি, অনেক লাখপতি, অনেক মিলিয়নার এরকম। তো সহজ বাংলায় কোটিপতিটাই হলো গিয়ে কাউরে ধনী বোঝানোর জন্য, ওরা বাড়ি আছে, এটা আছে, সেটা আছে। তো এটা হলো কি এমন একটা টার্ম যেটা হলো কি হিস্ট্রিক্যাল জায়গা থেকে মানে এটা মানে সাহাবীদেরকে মানে অ্যাড্রেস করতেন যে কোটিপতি, কিংবা পরবর্তী সবাই অনেকের নামই দেখবেন উসমান গনি, হয়তো বা তার নিজের টাকা নাই কিন্তু তার নিজের নামটা রাখছে উসমান গনি। তো এইটা যদি আমরা দেখি যে এই নামকরণ বা এটা যে সমস্যা না, এটা বিভিন্নভাবেও পাই। আর আরেকটা দিক থেকে যদি দেখি হিস্ট্রিক্যাল জায়গায় অনেস্টি কিনা নাকি মাত্র বিচ্ছিন্ন ঘটনা, আমি দেখলাম এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাই না। পরে আমি যদি দেখি যে এই বইটা দেখেন, সাহাবীর নামের সাথে কখনো কোটিপতি যায় না, এটা স্বাভাবিকভাবে। তো এখানে কোটিপতি সাহাবী যে এটা আমি জানি এই বইটা হয়তো বা কয়েক লক্ষ মানুষ পড়বে না, কয়েক কোটি মানুষ পড়বে না, কিন্তু আমি অন্তত এটা আমি প্রায় 2-2.5 বছর পরে বুঝতে পারছি যে বইটা অন্তত নামটা অন্তত 10-15-20 লাখ মানুষ শুনছে, বিভিন্নভাবে হোক, পজিটিভ হোক, নেগেটিভ হোক, যে কোনোভাবেই হোক। তো এই শোনাটা মানে কি তার মধ্যে একটা অন্তত এই ফিলিংসটা দেবে যে কোথাও একটা বই আছে যে কোটিপতি সাহাবী নামে, এই বইটা কি একটা হয়তো বা এই টাকা পয়সা ছিল এটা মেসেজটা দিয়ে দেবে। তার মানে আমার কনসার্ন ছিল এটা নিয়ে আমি একটা মেসেজ, সমাজে একটা মেসেজ দিব। সেই মেসেজটার জায়গা থেকে যদি আমি সাহাবীদের ব্যবসায়ী এটা, তখন এটা বিষয়টা এতটা প্রমোট হতো। আমি এই আইডিয়াটা প্রমোট করতে চাই যে আমরা যে আইডিয়াটা সমাজে প্রচলিত, সেই আইডিয়াটা যে একটা এটার আমি সবসময় আমি বলি না যে এটা ভুল আইডিয়া, আমি বলি যে এটা অল্টারনেটিভ আইডিয়া যে ছিল, অল্টারনেটিভ লাইফস্টাইল যে ছিল, সেটা আমার দেখানোর একটা প্রয়াস ছিল এটা। তো এই জায়গাটা থেকে আমার যেমন অনেক দেখা যায় যে ব্যবসায়ী সাহাবী, তারপরে হচ্ছে আপনার যোদ্ধা সাহাবী, এরকম অনেক বিশ্লেষণ দিয়ে কিন্তু অনেক বই আছে আমাদের প্রচলিত। তো এখন এই তার মানে হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা যে সমালোচনাগুলো শুনি, আসলে বই পড়ার পরে সমালোচনা খুব বেশি আসে না। আমি এখন একটা পাই না যে বই পড়ার পর মনে হয়েছে যে এটা আসলে, তার মানে বেসিক্যালি এটা সমালোচনা হচ্ছে প্রচলিত যে একটা ধারণা, বয়ান আমাদের আমি যদি ফিল করি যে এটা হইলো কেন, আমি কোন বই সমালোচনা হবে, কোন বই হবে না, কোন নাম নিয়ে হবে, কোন নাম নিয়ে হবে না, এটা যদি আমি এখনো যদি বুঝতে না পারি তাহলে তো মানে তো এটা আমি জানতাম যে হবে, এবং হওয়াটা আমার কথা লোকে এটা কেউ পরে যদি বলে যে না এটা তো ভুল লিখছি, তখন আমি সেটাকে ওপেন টু অ্যাকসেপ্ট যে না আমার ভুলটা মানে একটা প্রকাশক। তো এই জায়গাটাতে তো ওইটা না, সমালোচনা তো বা এটা মেনে নিতে কষ্ট হচ্ছে আমার, হয়তো বা আমার নিজের, হয়তো বা অন্য হঠাৎ করে যদি হতো আমার হয়তো মেনে নিতে কষ্ট হইতো। তো এটা ম্যাটার না, ম্যাটার হলো কি হিস্ট্রিক্যাল মানে অনেস্টি আছে কিনা এই জায়গায়, আমি এই জিনিসটা যদি সত্য থেকে আমি মেনে নিব, তো এটা আমার কাছে কোনো অসুবিধা নেই যে এটা আমি যেটা লিখছি সেটা সঠিক কিনা, এটা ম্যাটার করে। তার মানে হচ্ছে যারা সমালোচনা করছেন তাদের কাছে থাকবে যে বইটা পড়েন, পরে যদি মনে হয় যে সমালোচনাযোগ্য সেটা মানে বেশি ভালো হয়। আচ্ছা, এখন কোটিপতি সাহাবী আরেকটা জিনিস নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে নারী সাহাবী অথবা নারী তাবিঈন বা নারী ইসলামী সভ্যতায় ইতিহাসে নারীদের যে ভূমিকা, এটা নিয়ে আপনার বিভিন্ন সময় আমরা ফেসবুকে লেখালেখি দেখেছি এবং আমার বইও আছে, বিশেষ করে পুণ্যবতী 100 নারী সাহাবী। তারপর সবশেষ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সাহাবীদের বহু বিবাহ। তো আমরা যদি পুণ্যবতী নিয়ে চিন্তা করি অথবা 100 নারী সাহাবীর জীবন নিয়ে চিন্তা করি, তো মোটা দাগে আমাদের সমাজে প্রচলিত মানে নারীদের সম্পর্কে, বিশেষ করে ইসলামী সমাজে এই ধারণাটার সাথে আমরা কী ধরনের পার্থক্য দেখি আসলে? মানে মদিনার যেই সমাজ ব্যবস্থা, সেখানে নারীদের যে অবস্থান ছিল, আর আমরা এখন নারীদেরকে যেভাবে দেখি বা তাদেরকে আমরা সমাজে যেই মর্যাদা যতটুকু দেওয়া দরকার ছিল সেটা কতটুকু দিচ্ছি, আপনার এই পড়াশোনায় কি মনে হয়? আমার কাছে সবসময় মনে হয় যে আমরা মদিনা সমাজ নিয়ে যেরকম আইডিয়াল সমাজটা চিন্তা করি, সেই আইডিয়াল সমাজটা বিনির্মাণ করতে হলে ওই আইডিয়াল সমাজে একজন নারী কেমন হতে পারে সেটা আমরা ওই আইডিয়াল সমাজ থেকেই আমরা নিতে পারবো। মানে এটা আমাদের জন্য উদাহরণ, আমাদের জন্য উদাহরণ। তো সব কিছুতে আমরা যদি আইডিয়াল চিন্তা করি, ওই সমাজের নারীদের রুলটা কী ছিল, স্পেশালি নারী সাহাবীদের, সেই রুলের জায়গায় যদি আমি আমাদের সমাজের মাইন্ডসেটটা যদি চিন্তা করি, সেই মাইন্ডসেটটাতে আসলে মোটা দাগে যে নারীদেরকে যেভাবে দেখা হয়, ওই দেখার জায়গাটা দেখবেন আপনি, মানে একজন নারী যদি সে নিজেকে চিন্তা করে, সে
তার কোনো রুলটা পাওয়া যায় না, সে যে একটা ভালো মা হতে পারে এই রুলটাও যে সাহাবীদের মধ্যে থেকে নিতে পারে। অর্থাৎ মা হওয়াটা কিংবা ঘরের কাজ করাটা যে এত নেগেটিভলি দেখানো হয় সেকুলার জায়গা থেকে আর ইসলামের জায়গা থেকে দেখা হয় এটাই একমাত্রই কাজ এবং এর বাইরে আর কাজ হতে পারে না। এর বাইরের কাজটা কি? মা হওয়াটা যে কত ইম্পর্টেন্ট একটা রুল, এই জিনিসটাও আমার দেখানোর মানে পারপাস লোক এই সাহাবীদের জীবন থেকে দেখান যে তারাও যে মা ছিলেন, কী ধরনের মা ছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু মা যে আসমা রাদিয়াল্লাহু আনহা, উনি যে একজন মা, ওনার মা, এই মাটা কোনো সাধারণ মা না। তারপর আর মানে নারীদের মধ্যে থেকে রুলটা দেখেন, আমরা সবসময় চিন্তা করি নারীদের রুলটাই একটা। আমি এখানে দেখানোর চেষ্টা করি নারীদের রুলটা ওই আদর্শ সমাজেও নারীরা কত শত রুল যে প্লে করতে পারেন সেটার এক্সাম্পল আমরা যদি আমাদের সামনে যদি না থাকে তাহলে কিন্তু সবসময় দেখবেন মানে যে কোনো ছেলেকে যদি জিজ্ঞেস করেন তুমি কী করতে চাও, সবাই কিন্তু একটা উত্তর দেবেন, একটা প্রফেশন, একটা একটা। তো নারীরা যদি সাহাবীদের মতো হতে চায় তাহলে মানে এটা সেফ জোন, এটা সাহাবীদের মতো মাইন্ডসেট। আমি বলবো সবসময় আমার টার্গেট হলে মাইন্ডসেটটা তৈরি করে নেওয়া। কেউ যদি মানে শুধুমাত্র ঘরের কাজ করে সারা জীবন বাইরেও যদি নাও যায়, এইটাও যে একটা আদর্শ নারীর মানে জীবন আচার হতে পারে, এটা আমার দেখানোটা আমার এই জায়গা হলো আমার একটা মুসলিম হিসাবে হিস্ট্রির কাছে অনেক থাকার হিসাবে এটা আমার দায়িত্ব। তো এটাতে আমি যদি কেউ যদি এইটাতে বাস্তবতা হিসেবে মেনে নেয় এবং এটাতে খুশি থাকে তো এটাও এটা লাইফস্টাইল। আর একজন নারী যদি এরকমও থাকতে পারে যে সব কিছু পর্দা মেনটেন করেও, ধরেন কথার কথা একটা মানে অনলাইন বিজনেস। তো আমি স্টিল নাও ফিল করি যে বাংলাদেশে অনেক বিজনেস আছে যে এই বিজনেসটা আসলে আমি বিভিন্ন সময় বিভিন্ন আলেমের সাথে কথা বলছি যে এই প্রোডাক্টটা আমি হয় মানে এটা আমি কিনতে পারি না, হয়তো বা নারীদের প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা আমি যদি দেখি যে নারীরা কিনতেছে, বার্গেন করতেছে একটা পুরুষের সাথে, তো এটা কি মনে হয়? তো ওইটা ওনারা যে আনসারগুলো দেয় ওই আনসারগুলো অনেক সময় আমি দেখি যে এই আনসারগুলো নিয়ে পাবলিকলি কেউ বলে না যে এই আনসারটা আসলে এটা পুরুষদের বিক্রি করে। অনেক সময় ওনারা বলছে এটা হারামি, পুরুষ এটা বিক্রি করতেই বিব্রত করে, এটা কেন করবে? তো আমি দেখি এই জায়গায় যে বর্তমানে যে স্পেশালি অনলাইন মার্কেটে যেভাবে মানে মডেস্টি মেনটেন করেও যে বিজনেসটা করা যায়, সেই এক্সাম্পলটা যদি নারীদের কাছে না থাকে যে ওই নারী সাহাবী থেকে শুরু করে পরবর্তী সময় পর্যন্ত, তাহলে তো তারা সবসময় একটা গিল্টি ফিল করবে যে আমি করতেছি এটা তো খারাপ করতেছি। কিন্তু তার যদি মাইন্ডসেটটা ঠিক থাকে এবং তার জায়গাতে হেল্পিং হ্যান্ড যদি না থাকে, এটা যদি হয় হেল্পিং হ্যান্ড যদি থাকে তাহলে সে অনেক কাজ যে করতে পারে, এটা আমরা দেখানোর চেষ্টা করলাম। আর সবসময় মানে দেখানোর চেষ্টা করা হয় না যে নারী আর পুরুষের মানে যে প্রতিযোগিতাটা, স্পেশালি যে সেকুলাররা যেটা দেখানোর চেষ্টা করে, নারীবাদীরা দেখানোর চেষ্টা করা হয় সব পারি, এরকম একটা এই সব পারি, এইটা যে একটা পজিটিভ দিক আছে এবং এইটার যে একটা নেগেটিভ দিক আছে, এইটা হলো সাইকোলজিক্যাল মেন্টাল দিক। তো একটা মুসলিম নারী হিসেবে সব পারি এটা মানে বলতে তো অসুবিধা নাই, কিন্তু বলার জায়গা থেকে তার কাছে থেকে বাউন্ডারি থাকতে হবে। এই বাউন্ডারিটা রেখে যদি সে বলে তাহলে তার বলারটা অর্থ এক দাঁড়ায়। আর তার টোনটা যদি ওই নারীবাদীদের মতো হয় তার বলার টোনটা একদম ভিন্ন অর্থে দাঁড়ায়। তো আমাদের কথা হলো কি নারীরাও যদি আরো আদর্শ খুঁজে, তরুণীরা যেমন কোটিপতি সাহাবী থেকে আদর্শ খুঁজবে, নারীরাও যেন ওই পুণ্যবতী মুসলিম হিস্ট্রির যে পুণ্যবতী নারীরা ছিল তাদের কাছ থেকে ওই জন্য আদর্শটা খুঁজে, এটা আমরা দেখানোর চেষ্টা করি। যখন এক্সাম্পল আপনার সামনে থাকবে তখন আপনার লাইফ লিড করাটা অনেক সহজ হয়ে যায়। আমাদের সমাজে আসলে নারী যে ইস্যুটাই অনেক ক্ষেত্রে খুব সেন্সিটিভ একটা ইস্যু এবং এটা অনেক ক্ষেত্রে হওয়াই উচিত, বিশেষ করে আমাদের চিন্তা থেকে যদি আমরা বলি। কিন্তু এটাকে আমরা অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি পর্যায়ে নিয়েছি, আর বাড়াবাড়ি যারা না করতেছে এক ক্ষেত্রে দেখা যায় যে ছাড়াছাড়ি পর্যায়ে। তো এই যে মাঝামাঝি অবস্থানটা মানে মদিনার সমাজ থেকে আমরা উদাহরণ নিয়ে, ইসলামের ইতিহাস থেকে উদাহরণ নিয়ে যে একটা মাঝামাঝি অবস্থান, যার অবস্থান থেকে তার কি নিড, একজন নারী তার পরিবারে কেউ নেই, তিনি একটা ছোট ব্যবসা করেন, তিনি পর্দা মেনটেন করে একটা কাজ করছেন, সেটাকে আপনার কিভাবে দেখা দরকার। অথবা ধরেন যে একটা মানুষ খারাপ কাজ করতেছে, মানে তার উপায় নাই কিছু করার, কিন্তু এই মানুষটা যদি ব্যবসা করে খায় তাহলে এটা কিন্তু বেটার জিনিস না। কিন্তু আমরা দেখি যে অনেক ক্ষেত্রে এই জিনিসটাকে আসলে অ্যাপ্রিসিয়েট না করে বরং আরও নেগেটিভভাবে মানে দেখানো হয় আসলে। আর আমরা যদি পুণ্যবতী এবং যে নারী সাহাবীদের জীবনী এই রিলেটেড বইগুলো পড়ি তাহলে আমাদের মানে মাইন্ডসেটটা আসলে কীরকম রেখে পড়া দরকার, অর্থাৎ আমাদের যে মাইন্ডসেটটা আছে সেটাকে আমরা এক জায়গায় রেখে তারপরে বইটা পড়া উচিত কিনা। আমার কাছে মনে হয় এটা এই ঘটনা এই কাহিনী এমন না যে এটা প্রথমবারের মতো আমি বলতেছি,
Right. এই কাহিনীগুলো সবাই হয়তো আমরা সিরাত পড়তে গেলেই পড়ি। যেমন ধরেন আসমা রাদিয়াল্লাহু কাহিনী, যে হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি কত হেল্প হেল্প করলেন। করেছেন। এরপর আমরা যদি দেখি যে বিভিন্ন যুদ্ধে নারী সাহাবীরা মানে পার্টিসিপেট করতেন, ওনারা পানি বহনের দায়িত্বটা পালন করতেন। তো এই ঘটনা তো এমন না যে আমি হঠাৎ করে বলতেছি, এগুলো তো আমরা পাই। তার মানে নারীদের রুলটা যে ভিন্ন ভিন্ন রুল থাকতে পারে, এই রুলটা যখন আমরা পড়বো তখন তো আমরা দেখতে পারবো যে 2024-25 সালে নারীদের রুলটা এই সমাজে কীভাবে ফিট করতে পারে। তো এটা যখন আমরা ওই বইগুলো পড়বো, পড়ার পরে যদি ফিল করি যে একটা নারী যে এখান থেকে যে এক্সাম্পল নিতে পারে এবং এই এক্সাম্পল নেওয়াটা সে ইসলামে থাকতে চায়, এমন না ইসলাম থেকে বের হয়ে যেতে চায়, এই এক্সাম্পলটা সে এখান থেকে নিতে পারে এবং এখান থেকে যে নিজেকে পরিশুদ্ধ করতে পারে, যেমনভাবে একটা পুরুষ পরিশুদ্ধ করতে পারে। তো এইটা থাকলে তখন ওই যে নারী আর পুরুষের যে কম্পিটিটিভ মেন্টালিটি ওইটা থাকবে না। তো এটা মেন্টালিটি থাকবে যে সে যে কাজ করতেছে সেটাও যে মানে পারস্পরিক সহযোগী হবে, কিন্তু মানে প্রতিদ্বন্দ্বী না। আসলে এটা প্রতিদ্বন্দ্বিতার বিষয় না। সংসারের ক্ষেত্রে আমরা অনেক সময় এই বিষয়গুলো দেখি, মানে দুইটা প্রতিপক্ষ হিসেবে আসলে দাঁড় করানোর চেষ্টা করা হয়। এখন আরেকটা বিষয়, আপনি যেহেতু সিরাত নিয়ে আলোচনা করছেন, নারী সাহাবীদের রুলটা কী ছিল, এর মধ্যে একটা জিনিস আমরা দেখি যে আমাদের সমাজে নারীরা বিশেষ করে ধর্মীয় অনেকগুলো কাজ থেকে বঞ্চিত হন, অথবা বলতে পারেন যে তাদেরকে আমরা বিভিন্ন কারণে, হয়তো একটা সময় এটা ভ্যালিড ছিল, তারপরে হচ্ছে এটা নিয়ে আবার আলোচনা হয়েছে, পর্যালোচনা আছে, সবসময় জারি আছে। যেমন ধরেন নারীদের মসজিদে গিয়ে নামাজ আদায় করা, তারপরে হচ্ছে এটাকে যদি আমরা ধরি, তো এই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কি, আপনার পড়াশোনার অভিজ্ঞতা কি বলবেন? এটা আমি সবসময় ফতোয়ার বিষয়টা অ্যাভয়েড করি, কিন্তু এটা যদি আমি এটা সামাজিক প্রেক্ষাপট হিসেবে চিন্তা করি, যে যেমন ধরেন আমাদের সমাজে নারীরা মসজিদে যায় না এবং সামাজিকভাবে এটা প্রতিষ্ঠিত, এবং এটা ধরেন আমাদের দেশের যে মাসালাটা মানে মানা হয়, যে মাযহাবটা মানা হয়, সেই মাযহাবটার একটা যথেষ্ট তাদের এভিডেন্স আছে কেন যাবে না। তো আমার কাছে মনে হয় এটা কখনোই আপত্তিকর না, যে ওইটা মানে এটা কখনোই ওইটাকে কাউন্টার দেওয়ার দরকার নেই যে না যাইতেই হবে, এটার প্রতিষ্ঠার আন্দোলন না। আমি সবসময় চিন্তা করি এটা অ্যাকোমোডেট করা, এবং অ্যাকোমোডেট করা এই সেন্সে যেই আমার জাস্ট চিন্তা করেন আমার বোন বলেন, আমার ওয়াইফ বলেন, যারা অলরেডি ভার্সিটির পরিবেশে যাচ্ছে, ওইখান পরিবেশে যায়, রিক্সা করে যায়, মানে যেই কারণগুলো শপিং করতে যাচ্ছে, সব কারণগুলো থেকে যাওয়া হয়। ধরলাম নামাজটা আমি যদি এটা যেহেতু ইস্যুটা যদি আমি একটা সরাই রেখে বলি, যে মসজিদ কেন্দ্রিক কিন্তু নারীদের, কিংবা মসজিদ ছাড়াও যদি আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম কেন্দ্রিক যদি বলি যে নারীদের অ্যারেঞ্জমেন্টস হওয়া, তাদের একটা গ্যাস মানে নারী স্পিকার আসবেন, কথা বলবেন। কারণ আমার আপনার জানার কোনো ব্যাপার যদি থাকে, আমরা কোনো পুরুষকে জিজ্ঞেস করতে পারি, আলমকে জিজ্ঞেস করতে পারি। কিন্তু নারীদের এই অ্যাকোমোডেশনটা যদি না থাকে, তাহলে সে জিজ্ঞেস করবে কাকে? তার আমার নামাজে ভুল হচ্ছে কিনা সেটা ধরেন জামাতে নামাজ পড়া অবস্থায় কেউ আমি জিজ্ঞেস করতে পারি, বা একটা একা একই নামাজ পড়লেও কেউ দেখে বলতে পারে। তাদের এই জায়গাটা তো মানে স্পিরিচুয়াল জায়গা, নলেজের জায়গাটা যদি ল্যাকিংস থাকে, তো এই জায়গাটাকে এমনি মিট আপ করতে হয়। আমি সবসময় চিন্তা করি এটা স্বাভাবিকভাবে সবাই মানে আমার কখনো মেন্টালিটি এমন থাকবে না যে না, যেটা আসলে আন্দোলনের টপিক না, আমি সেটা নিয়ে আমি কোনো আন্দোলন করতে চাই না, কিংবা যেটা নিয়ে একটা ইস্যু নিয়ে এটা মানে কাওয়াস করার, হয়তো বা আমি ফিল করি যে আমার সবসময় যে 2017 সালের আমি 2024 আমি সবসময়গুলো অ্যাভয়েড করার চেষ্টা করছি। তারপরে যদি কখনো হয়, এটা আমি বললাম না, আমি কখনো এটাকে প্রমোট করি না যেভাবে এটা হইতেই হবে, না হইলে না হয়। কিন্তু এটা যদি আমি দেখি যে এটা মানে যদি এমনভাবে মানুষ কেউ দেখে যে এটা করতেই হবে, না করতে পারলে নারীদের একটা ফরজ কাজ তরক হয়ে যাচ্ছে, অধিকার এটাকে আমি অধিকার দেখি না, আমি দেখি যে এটা অ্যাকোমোডেট করা যায় কেমনে। এটাকে এখন দেখবেন বিভিন্ন বই মেলাতে দেখেন নারীদের জন্য আলাদা কর্নার করা হচ্ছে, শপিং মল, এটা কিন্তু আগে কল্পনা করা যেত, আলহামদুলিল্লাহ এখন এবং স্পেশাল দেখেন যারা আসতেছে এখানে, স্পেশাল দেখেন মানে যেসব জায়গায় বাস থামে সেই জায়গায় নারীদের নামাজের ব্যবস্থা আছে। আপনি আপনার ওয়াইফকে নিয়ে বের হন, নিশ্চিত আপনার নিজের নামাজ হয়তো বা পড়ে ফেলতে পারেন, কিন্তু এই সময় আপনার ওয়াইফ কই থাকবে। তো নারীদের মসজিদের নামাজ পড়ে একটা ব্যাপার, আর সুযোগ থাকা, দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমি সবসময় প্রিফার করি, স্পেশালি গ্রামগুলোতে দরকার হয় না, শহরাঞ্চলগুলোতে যে অ্যাকোমোডেট করার মতো মসজিদের পাশে যে একটা নারীদের নামাজ পড়ার জায়গা থাকলে কি হয়, তার আসলে পুরুষটা নামাজ পড়তে পারে। নতুবা দেখা যায় আপনি ওয়াইফকে নিয়ে বের হইলে না তাকে রাখতে পারবেন কোথাও, না আপনি নামাজ পড়তে পারবেন। তো অ্যাকোমোডেটটা যেহেতু সবাই বের হয়ে গেছে, সেটাকে অ্যাকোমোডেট করা হবে কেমনে, সেটা আমার কাছে কোন। তবে এখন তুলনামূলক এই ফেসিলিটিসগুলো বাড়ছে, যেমন মার্কেটগুলোতে, রাস্তার পাশে, মসজিদগুলোতে, বিশেষ করে শুক্রবারে জুমার নামাজে আমরা দেখি যে এটা অনেক মসজিদে ইতিমধ্যে নারীদের জন্য একটা বড় জায়গা থাকে।
আসলে যেটা বলছিলেন যে অনেক ক্ষেত্রে অজ্ঞ থেকে যান অনেক আমাদের মা বোনেরা আছেন, খুবই স্বাভাবিক। যদি তারা মানে কোনো জায়গা থেকে দর্শ না পান, কোনো জায়গা থেকে শেখার সুযোগটা না পান, তাহলে দেখা যায় একজন নারী সারা জীবন নামাজ পড়ছেন অথচ নামাজের অনেক কিছুই তিনি জানেন না। তো এই জায়গা থেকে এই ফেসিলিটিসগুলো বাড়ানো, নারীদের জন্য জানার জায়গাটা, যেহেতু এখন অনলাইনেও অনেকেই আসলে এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি শেখার সুযোগ নারীদেরও হচ্ছে। তো এই জন্যই আরও প্ল্যাটফর্ম বাড়ানো দরকার। কারণ আপনি যেটা বললেন যে নারীদেরকে আমাদের সাহাবীদের জীবনী থেকে মানে শিক্ষা নেওয়া, আইডিয়াল হিসেবে গ্রহণ করার একটা ক্ষেত্র আছে। এখন আমার মা বোনেরা যদি শিক্ষিত না হন, তাহলে তাদের সন্তানেরা তো আসলে শিক্ষিত হবে না। তারাই তো এই জাতির কর্ণধার, তারাই তো পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, মুসলিম সমাজকে নেতৃত্ব দিচ্ছে। ইভেন আমরা তো ইতিহাসে এটাও দেখি যে যারা খুব ভালো কিছু করেছে ইসলামের ইতিহাসে, যারা স্মরণীয়, তাদের মায়েরা কিন্তু তাদের পিছনে চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। তো এটা খুবই স্বাভাবিক। তো এই বিষয়টা মনে হয় আমাদের সবারই একটু মাথায় রাখা দরকার, নারীদের শিক্ষাটা নিয়ে আলোচনা। আমরা একটু ভিন্ন দিকে গেলাম। তো আরেকটা বিষয়, যেহেতু আপনি নারীদের নিয়ে আলোচনা করেছেন, আমরা দেখি যে মুহাদ্দিসাত যে বইটা আছে আকরাম নদভীর, উনি তো অনেক মুহাদ্দিসাতের কাহিনী নিয়ে আসছেন, তাদের দর্শের বিষয়গুলো নিয়ে আসছেন, পড়াশোনার বিষয়গুলো নিয়ে আসছেন। তো এই পড়াশোনা কেন্দ্রিক আমাদের সমাজে একটা মাঝে মধ্যে আলোচনা দেখা যায় আসলে যে নারীরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন কিনা, তারপরে হচ্ছে তাদের কতটুকু পড়াশোনা করা উচিত, এ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বা আপনার পড়াশোনা কি বলে? এটা আমাদের সবসময় মনে হয় না যে রিয়েলিটি থাকলে রিয়েলিটি মেনে নেয়, এটাই মানে বাস্তবতা। স্বাভাবিকভাবে যদি আপনি ভার্সিটির গ্র্যাজুয়েট হন, আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট, আপনি কখনো চাইবেন না আপনি ক্লাস 6-7 পড়বো একটা মেয়েকে বিয়ে করতে। এবং স্বাভাবিকভাবে আমাদের সামাজিক অভিজ্ঞতা বলে এইগুলো আসলে কখনোই আপনি এটা কুফু হয় না। তো সেক্ষেত্রে ধরেন আপনি মানে মাস্টার্স পাস, আপনার ওয়াইফ যদি ক্লাস 9-10 পড়ুয়া হয়, এটা স্বাভাবিকভাবে দেখবেন আপনার মানে আপনার অনেক কথাবার্তাই অনেক কিছু হয় না। স্পেশালি যারা ভার্সিটিতে পড়ে তাদের এই অসুবিধাটা হয়। তো এটার বিকল্প কিন্তু সবসময় মানে মুসলিমরা দেখবেন সব কিছুতেই, মানে পুরো মুসলিম হিস্ট্রি দেখবেন মুসলিমরা যে পরিমাণ ইনোভেশন করছে, যে পরিমাণ বিকল্প তৈরি করছে, এটা দেখবেন এটা অনবদ্য। মানে একজন মুসলিম নারী ভার্সিটি প্রথম স্থাপন করলেন, তারপর মুসলিমরা যে পরিমাণ হালাকা করছে, যে পরিমাণ নারীদের জন্য আলাদা স্কোপ ছিল। তো এটা দেখলে মনে হয় না যে মানে আমরা যদি সেই জায়গা থেকে বাংলাদেশ থেকে, তো বাংলাদেশ তো এর চাইতে অনেক উন্নত হয়ে যায় নাই, বা এর চাইতে অনেক উন্নত হয়ে যায় না, যেটা পারবে না। এটা আমরা ধর্মীয় কালচার এবং আমাদের সোসাইটাল যে এক্সপিরিয়েন্স, দুইটার কম্বিনেশন হয়ে যদি বিভিন্ন কিছু হয়, তো এটা কীভাবে ওয়ার্ক করে সেটা দেখে। যেমন ধরেন কওমি মাদ্রাসা কেন্দ্রিক দেখবেন অনেক মহিলা মাদ্রাসা আছে, এবং এই মাদ্রাসাগুলোতেও দেখবেন মানে স্পেশালি যিনি কওমির মাদ্রাসার মানে বড় একজন উস্তাদ হন, আলেম হন, ওনার ওয়াইফ ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকেন আরেকজন কওমি মাদ্রাসার উস্তাদা কিংবা এরকম। তার মানে ওনাদের কম্বিনেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই জায়গায় আমাদের দেশের দেখেন গার্লস কলেজ বলেন, গার্লস মানে স্কুল বলেন, গার্লস ভার্সিটিও পর্যন্ত আছে, ভার্সিটি আলাদা ক্যাম্পাস আছে নারীদের মধ্যে। তো এই দিকটা হলো গিয়ে শিক্ষাটা এমন একটা দিক যে এখন যদি আপনি এটা কখনোই প্রমোট করতে পারবেন না যে নারীরা ইন্টারের পড়বে না, এসএসসির পর পড়বে না। তো এটা জেন্ডার বায়াসড হয়ে আপনি এটা কীভাবে বললেন? তাহলে সবার জন্য এমন একটা প্ল্যাটফর্ম বানান যে এটা এমনভাবে হোক যেন দুই পক্ষই মানে তারা সব কিছু মেনটেন করে পড়তে পারে। হ্যাঁ, শরিয়ার নিয়মকানুন মেনে যেন সবারই সুযোগ থাকে। মুসলিমরা যে জায়গায় গেছে সব জায়গায় অল্টারনেটিভ তৈরি করছে। তো আমার মনে হয় বাংলাদেশে এমন একটা অবস্থায় যায় নাই যে অল্টারনেটিভ তৈরি করার সুযোগ নাই, এবং সেই অল্টারনেটিভটা তৈরি কীভাবে করতে হয় সেটাও আসলে, কারণ মুসলিমদের রুলটা কি দেখেন, এটা হলো মুসলিমরা যতটা আইডিওলজিক্যালি কোনো একটা কিছু করে, এরকম হয় যে গার্লস কলেজে কোনো প্রফিট অত আসতেছে না, বাট ভর্তুকি দিয়েও চলতেছে, একটা ফাউন্ডেশন চালাচ্ছে, একটা কোম্পানি চালাচ্ছে, কেন এটা একটা আইডিওলজিক্যাল জায়গা থেকে তারা কাজ করে। তো আমার কাছে মনে হয় না যে এইসব ব্যাপারগুলো নিয়ে যে সম্ভব না বা অসম্ভব বা একটা রেস্ট্রিকশন দেওয়া যে আর পড়া যাবে না, তো এটা আমি কখনোই ফিল করি না। ফিল করা দরকার যদি একটা সমস্যা থাকে, সমস্যাটা কীভাবে সলভ করা যায়। মুসলিমরা মানে পৃথিবীর ইতিহাসে যদি আমরা দেখি, এটা এইসব সব সমস্যার সমাধান করে 2024 সাল পর্যন্ত আসছে। তো আসলে আপনাদের এই বইয়ের যেই ক্যাটাগরি অনুযায়ী আলোচনা করছিলাম, সবশেষ যে বইটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাহাবীদের বহুবিবাহ। এই বইটা ইদানিং
আমরা দেখছি এটা নিয়ে আলোচনা এবং বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে। তো সে জায়গা থেকে প্রথমে যে কেউ নামটা শুনে আসলে সাহাবীদের বহু বিবাহ, আমি একজনের সাথে কথা বলছিলাম, কথা প্রসঙ্গে বইয়ের নাম আসার পরে একজন ভাই এটা খুব নেগেটিভলি দেখেছেন, এই জিনিসটাকে প্রমোট করার কি দরকার, মানে বহু বিবাহকে প্রমোট করার কি দরকার। উনি কিন্তু পড়েন নাই বইটা, বা এই বইটার সাথে কী বোঝানো হয়েছে এটাও কিন্তু জান না, কিন্তু যখন উনি বইয়ের নাম শুনেছেন সাহাবীদের বহু বিবাহ, তার মানে ধরেই নিয়েছেন যে এটা বহু বিবাহকে প্রমোট করার জন্য করা। ইভেন উনি কথা প্রসঙ্গে ভাই যেটা বললেন যে কোথায় যেন মাসনা পল্লী হয়েছে, ওইখানে নাকি আপনার যারা মাসনা আছে তাদেরকে রাখা হয়, ভরণ পোষণে আলাদা একটা জায়গা হয়েছে, মানে এইরকম কিছু কথা উনি সাথে বললেন আসলে। তো এই যে একটা ধারণা, আপনার বইটার সাথে এটা মানে ধারণার ফারাক কতটুকু আসলে? আচ্ছা আচ্ছা, এটাই বললাম না যে আমার বহুবিবাহ ব্যাপারটা এবং সাহাবি ব্যাপারটা দেখেন কখনোই কোরিলেট করতে পারে, এটা হতো বা চিন্তার বাইরে। বহুবিবাহের ইতিহাস এটা হতে পারে। আমার পড়াশোনার জায়গাটা যেহেতু সিরাত কেন্দ্রিক, সাহাবিদের জীবনী কেন্দ্রিক, তো এই জায়গায় দেখে যে মানে সাহাবিদের লাইফের একটা পার্ট অ্যান্ড পার্সেল তো ওনাদের বিয়েটা, রাইট। তো এটা মানে অন্তত বলা যায় যে খুব কম সাহাবি পাওয়া যাবে, আমি এটা বলবো না যে কোনো সাহাবি নাই, খুব কম সাহাবি পাওয়া যাবে যিনি বহুবিবাহ মানে করেন নাই। হয়তো হাতে গোনা 10-15 জন ওনারা হয়তো ইন্তেকাল করছেন, বাট পুরো 60 বছর 50 বছর 80 বছর লাইফ লিড করছেন, বাট বহুবিবাহ করেন না, এটা খুবই রেয়ার। তো মদিনার সমাজে বহুবিবাহটা যে একটা কমন একটা ফেনোমেনা ছিল, এই দিকটা তো আমাদের হিস্ট্রিক্যাল, আমার কথা হলো হিস্ট্রিক্যাল জায়গায় অনেস্ট থেকে দেখতে হবে যে ওনাদের বহুবিবাহটা কী ছিল এবং আমাদের কনটেক্সটটা কি। আমার কাছে মনে হয় ইসলামের কোনো বিধান যদি বহুবিবাহ থাকে, তো এই বিধানটা প্র্যাকটিসটা দেখতে হবে সাহাবীদের মতো, এবং এই প্র্যাকটিসটার ওই সময় সোশ্যাল কনটেক্সটটা দেখতে হবে এবং তাদের কাছে বহুবিবাহটা কী ছিল। আমার কাছে মনে হয় বহুবিবাহ নিয়ে যে ফ্যান্টাসিটা আছে, এটার অন্যতম কারণ হলো কি বহুবিবাহর কনসেপ্টটা ক্লিয়ার না। কারণ ইসলামে এক পুরুষ 4 বিয়ে করতে পারে, ওকে, এটা শুনেই সবাই আমরা লাফ দিয়ে উঠি। বাট সাহাবীদের জীবনী যদি দেখি, আমি এটা অনেকবার ক্লেম করছি যে যেভাবে আমি বলতেছি যে খুব কম সাহাবী ছিলেন যারা এক বিয়ে করছেন, ম্যাক্সিমাম সাহাবী বহুবিবাহ করছেন, ঠিক তেমনি খুব কম সাহাবী ছিলেন, আমি পাই নাই অন্তত, অথবা এজন্য পাই নাই এবং এই জন্য বলবো না যে কোনো সাহাবী ছিলেন না, আমি বলবো হয়তো হাতে কোনো খুবই রেয়ার যাদের 4 জন স্ত্রী বা 3 জন স্ত্রী সবাই কুমারী ছিলেন। ম্যাক্সিমাম সাহাবী তাদের যারা 4 বিয়ে করছেন। আরেকটা বিষয় আমি এখানে ক্লিয়ার করি, সেটা হলো আমরা ফিল করি না একজন পুরুষ 4 বিয়ে করতে পারে, কিন্তু আমি দেখাইলাম যে এরকমও সাহাবী আছেন যিনি 16টা বিয়ে করছেন, কেউ 12টা বিয়ে করছেন, কেউ 8টা বিয়ে করছেন, অর্থাৎ একসাথে 4 জন স্ত্রীকেও মারা গেল, কাউকে তালাক দেওয়া হলো, তারপর তো আবার বিয়ে, অর্থাৎ এট এ টাইম 4 জন স্ত্রীর রাখা যাবে, এর বেশি রাখা যাবে না। তো আমি যেটা দেখলাম যে সাহাবীরা বিয়ে করছেন, বহুবিবাহ করছেন, কিন্তু এট এ টাইম কারোরই মানে কুমারী স্ত্রী ছিল না সবাই। তো এটার কারণটা কি? এটার কারণটা হলো কি তাদের কাছে বিয়েটা আমাদের কাছে যেটা মনে হয় যে মানে 4 জন কুমারী স্ত্রী একদম ভার্সিটি পড়ুয়া, মানে অর্থাৎ এই জিনিসটা যে আমি যদি খুব খারাপ হতেই বলি, এই যে চিন্তাটা কাজ করে যে মানে বিয়ে মানে এটাকে শুধুমাত্র একটা মানে জৈবিক চাহিদা এইরকম চিন্তায় নিয়ে আসা, কিন্তু তাদের কাছে এটা আসলে একটা দায়িত্ব। তো আমার এখানে দেখানোর চেষ্টা করলাম যে তাদের কাছে যে বিয়েটা এটা একটা দায়িত্ব ছিল। একটা জিনিস দেখেন ইন্টারেস্টিংলি, এখানে বইটার নাম সাহাবীদের বহুবিবাহ। এই যে এটা মানে যারা এইসব কথা বলে ম্যাক্সিমাম অন্তত সূচিপত্রটা দেখে না, বইয়ের সূচিপত্র আছে এরকম পুরুষ সাহাবীদের বহুবিবাহ, নারী সাহাবীদের বহুবিবাহ, যেটা খুবই একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। নারী সাহাবীদের বহুবিবাহ এটাকে যে রিলেটেড হতে পারে কেউ চিন্তা করতে পারে। হ্যাঁ, মানে এটা বিশেষ করে যখন চিন্তা নারী সাহাবীদের বহু বিবাহ, তখন একটা মানে মাথায় আসবে যে এটা কিভাবে সম্ভব। তো এখানে আমরা দেখানোর চেষ্টা করলাম যে নারী সাহাবীদের ম্যাক্সিমাম নারী সাহাবী খুবই রেয়ার সাহাবী, স্পেশালি মানে রাসূল ইসলামের মেয়ে আর রাসূল ইসলামের ওয়াইফ, রাসূল ইসলামের বিয়ের পর, এর বাইরে বাকি সব সাহাবীদের নারী সাহাবীদের বহুবিবাহ হয়েছে ওনারা বাদে। তো এখানে দেখেন মানে ওই যুগে বিয়েটা আমরা যেমন মনে আমাদের দেশে চিন্তা করি না, আপনি চিন্তা করতে পারেন একজন নারীর মানে একটা বিয়ে হয়েছে, তারপর ওনার হাজবেন্ড মারা গেছেন বা উনি তালাকপ্রাপ্ত হয়েছেন, আরেকটা বিয়ে হবে, এটা চিন্তাই করা যায় না। আবার এরকমও এক্সাম্পল আছে 2-3 বার তালাক হয়েছে, তারপর ওনার বিয়ে হচ্ছে। তো আমরা যেভাবে বহুবিবাহটাকে যেভাবে দেখি, তো ওই যুগে বহুবিবাহটা বুঝতে হলে আসলে ওই যুগের কালচারটা যে আমাদের যুগে হয় কতটা ফিট করে বা কতটা করে না, সেইটা দেখার পর যখন আমরা বহুবিবাহ নিয়ে আলাপ করবো, আলোচনা করবো, তখন মনে হবে যে এটা আমাদের আলাপ কতটা ফ্যান্টাসি এবং তাদের আলাপ কতটা বাস্তব ছিল। তো আমার এটা পারপাস ছিল এটা যে এটা 2টা উদ্দেশ্য আছে। একটা গ্রুপ অফ পিপল যারা বহুবিবাহকে খুব নেগেটিভলি দেখে, বহুবিবাহকে খুবই খারাপ হিসাবে দেখে, তারা এটা পড়ার পর বুঝবে যে না,
সাহাবীদের বহির্বিবাহ কখনো এরকম ছিল, এবং ইসলামের বহির্বিবাহটা উদ্দেশ্যটা কি এখান থেকে বুঝতে পারবে। আচ্ছা। আর যারা বহির্বিবাহকে শুধু মনে করে এটা একটা ফ্যান্টাসি, মানে এটা আমি একটা দুলনাতে বলবো, আমার বসবো, আমার চার স্ত্রী আমাকে ধাক্কা দিবে, অথবা আমার চার স্ত্রী দুলনাতে অনেকটাই বসবে, fantasy আসলে। এইটা যে এমন ছিল না। এবং ওই জায়গাটা দেখেন, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট দেখেন, সাহাবীরা যখন বহুবিবাহ করছেন, ওটা উনি ধরেন একটা বিয়ে করছেন কুমারী, সেকেন্ড যে বিয়ে করছেন উনি শুধু বিধবা না, ওনার 3জন ছেলে আছে বা 3জন সন্তান আছে। উনি যখন বিয়ে করছেন ওনার পরিবারে কি আসতেছে, 4জন মানুষ আসতেছে। তার মানে এটা 4জন মানুষের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু তখন নিচ্ছেন ওনার। তো আমরা যতক্ষণ চিন্তা করি বহুবিবাহ মানে চারটা ওয়াইফ, 4টা মেয়ে চিন্তা করি, বহুবিবাহ মানে যে 10টা মানুষের দায়িত্ব এটাও হতে পারে, বহুবিবাহ মানে 4টা ফ্যামিলির দায়িত্ব এটাও চিন্তা করতে হতে পারে, এই জিনিসটা আমাদের মাথায় কখনো আসে না। তো এই বইটা ছিল এইটার একটা মানে দৃষ্টি আকর্ষণীয় আর কি, যে বহুবিবাহটা এমন হতে পারে। যে পডকাস্ট, প্রমোশনাল ভিডিও, বুক রিভিউ, স্মার্ট বোর্ডে ক্লাস রেকর্ড সহ যে কোনো ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করতে যোগাযোগ করুন ইনোভা স্টুডিওতে। সরাসরি কথা বলতে কল করুন 01-329-728350 অথবা 01-329-728351 এই নাম্বারে। আচ্ছা, এই জিনিসটা আসলে আমাদের এই জন্য ক্লিয়ার থাকা দরকার। যেমন আমাদের এই আলোচনা থেকে কেউ হয়তো মিসকোট করতে পারে। তো বিষয়টা হচ্ছে এখানে মানে বাড়াবাড়ি করার সুযোগ নাই। ইসলাম যেহেতু সুযোগ দিয়েছে, এটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী। আবার কেউ আল্লাহর যে বিধান সেটাকে তো লঙ্ঘন করতে পারবে না, সেটা অস্বীকার করারও সুযোগ নাই। এখন আমাদের সমাজে দুইটাই দেখা যায় অনেক ক্ষেত্রে। কেউ বিশেষ করে বহু বিবাহ নিয়ে ফ্যান্টাসিতে ভুগে যারা এখনো একটা বিবাহ করে নাই, এরকম অনেক মানুষ আছেন। তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আর একটা হচ্ছে ধরেন যে একটা নারী সমাজের একটা অংশ খুব স্বাভাবিকভাবেই বহু বিবাহকে অপছন্দ করেন। এটা আপনার কি মনে হয় এটা কি নেগেটিভ কিছু? এটা আমার কাছে মনে হয়েছে এটা আমাদের সোশ্যাল প্র্যাকটিসটা, কারণ আমাদের সমাজে বহুবিবাহটা সামাজিকভাবে প্র্যাকটিসের জায়গা থেকে বলতেছি, এতটাই ভালো একটা এক্সাম্পল তৈরি করতে পারেনি। কারণ আমরা দেখছি আমাদের সমাজে যারাই বহুবিবাহ করছেন তারা কি করে প্রথম স্ত্রীকে ভুলে যান, পুরোই মজে উঠেন একটা স্ত্রীকে নিয়ে। তো এই জায়গায় কোনো মেয়ে কখনোই চাইবে না, কিংবা কোনো ভাই কোনো চাইবেন তার তার বোনের হাজবেন্ড আরেকটা বিয়ে করে, কারণ কি এটা এক্সাম্পলটা ভালো এক্সাম্পলটা নাই। তো এটা আমরা এই জন্য আমরা দেখানোর চেষ্টা করলাম যে বহুবিবাহটা যদি হয়, সবসময় ইনসাফের যে কথাটা বলেছি, আসলে 100% ইনসাফ কোনোই সম্ভব না, কিন্তু আমাদের সমাজে যেটা দেখি ইনসাফ তো দূরের কথা, যে বহুবিবাহ মানে নিকটবর্তী বহুবিবাহ মানে যে জুলুম, এটা আমাদের সমাজে এত ওয়াইড স্পিড প্রতিষ্ঠিত। তো এই কারণে একটা নারী কেন চাইবে যে সেই নারীটা কিন্তু বহুবিবাহ এজ এ বিধান হিসেবে সে অস্বীকার করে না বা সুযোগও না, এটা করবে না। সে করে হলো বহুবিবাহর যে প্র্যাকটিসটা এই দেখার পর সে চায় না, এবং সে চাইবেই কেন, সে তার কাছে যদি অপশন থাকে গরিব হালতেই যদি থাকুক, যে একজন স্বামীর ওয়াইফ হিসেবে থাকতে চায়, সেখানে তার জন্য খারাপ কিছু না। ইভেন আমরা তো সাহাবীদের জীবনে তো এটা দেখি যে বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে বেশ আলী রাদিয়াল্লাহু তাআলা একটা বিবাহ করতে চেয়েছিলেন, আমরা যতটুকু জানি। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো রাসূল সাল্লামের মানে মেয়েদের যখন হাজবেন্ডরা রাসূল ইসলামের যখন মেয়েদেরকে বিয়ে করা অবস্থা তারা কখনোই সেকেন্ড ম্যারেজ করেন নাই। তো এইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এটা আমরা যখন হিস্ট্রিটা পাঠ করি তখন আসলে এটা ওনাদের ওই আলী রাদিয়াল্লাহু ইস্যুটা যখন আসে রাসূল যখন কথা বলেন তখন কিন্তু বলছেন যে এটাতে আলী তুমি যদি বিয়ে করো এটা তোমার জন্য নাজায়েজ কিছু না, যেটা আল্লাহ হালাল করছে এটাকে আমি হারাম বলবো না। বাট এইটার একটা সাইকোলজিক্যাল জায়গাটা যদি আমরা না দেখি, যেমন ধরেন যে কোনো দেশের প্রাইম মিনিস্টার বা একজন মন্ত্রীর মেয়েকে বিয়ে করলেন, এবং এই দেশে বহুবিবাহটা ধরেন বাংলাদেশের প্রেক্ষিতে বলেন, এই মন্ত্রীর জামাতা কখনো বহুবিবাহ নিয়ে কোনো উচ্চবাচ্য করবে না। এটা হলো একটা ভয় থেকে হোক আর রেসপেক্ট থেকে হোক। তো এটারও কিন্তু একটা সামাজিক হিস্ট্রি যদি আমরা চিন্তা করি, যে সাইকোলজিক্যাল জায়গাটা যদি দেখি, কিছু জিনিস আছে রিয়ালিটি, অনেকেই বিয়ে করার খুব কয়েক মাস পরেই বা কয়েক বছরের মধ্যে ইন্তেকাল করেন। আবার অনেকে আছে যে সম্ভ্রমের জায়গাটা, রাসূলের কাছে শ্রদ্ধার জায়গাটা, ওইটার কারণে আসলে অনেকেই কষ্ট দিতে চান নাই করেন, কিন্তু তাদের সবাই কিন্তু রাসূল সাল্লামের মেয়েদের ইন্তেকালের পরে সবাই কিন্তু বহুবিবাহ করছেন। অর্থাৎ এইটা যদি আমরা দেখি বুঝতে পারি যে সম্মানটা তারা এইটার মধ্যেও যে সম্মানটা থাকতে পারে, এটা আসলে আমরা অনেক সময় রিয়েলাইজ করি, ভুলে যাই বা আমাদের নিজেদের মতো করে এটা চিন্তা করতে অভ্যস্ত আসলে। আর এই যে এই বিষয়গুলো নিয়ে কথা বললাম, এগুলো তো আসলে জানার জন্য। আপনি যেহেতু এই বিষয় নিয়ে লেখাপড়া করছেন,
এটা জানার জন্য। এখন স্বাভাবিকভাবে হঠাৎ যখন কেউ শুনবে তখন মনে হবে যে আসলে এগুলো কি নিয়ে আলোচনা করছে, সাহাবীদের সমালোচনা করছে কিনা আবার, আস্তাগফিরুল্লাহ। এটা তো আমরা উদ্দেশ্য এটা না, বরং আসলেই সাহাবীদের জীবনে, নারী সাহাবীদের জীবনে কেমন ছিল, সেখান থেকে আমরা কি আদর্শ নিতে পারি। ভালোগুলো তো অবশ্যই নিচ্ছি, তারপরে হচ্ছে ওইখান থেকে যে আরও শিক্ষা আছে সেগুলো নিয়ে আরও চেষ্টা করা দরকার। এখন সবশেষ বলবো যে আপনার যে বই সাহাবীদের বহু বিবাহ, এটা নিয়ে মানে বিরূপ মন্তব্য বা এরকম কোনো কিছু হচ্ছে কিনা? মতো হয় না, এরকম খুবই রেয়ার হয়েছে। আচ্ছা, এটা মানে ওই রকম হয় না আর কি। আচ্ছা, আমি আমার অভিজ্ঞতা বললাম আর কি একজনের সাথে কথা বলতে যে। আচ্ছা, তো আমরা মোটামুটি অনেকগুলো বই নিয়ে আলোচনা করেছি। আপনার আলহামদুলিল্লাহ জীবনে আপনি অনেক কিছুই করেছেন, অনেক কিছু করেননি, মানে অনেক কিছু ছেড়ে দিয়েছেন। যেমন আমরা যদি আসি যে আপনি লেখক হয়েছেন, পাশাপাশি আপনি উদ্যোক্তা হয়েছেন, কিন্তু আপনি কিন্তু চাকরিতে যান নাই। গতানুগতিক যে চাকরিগুলো ছিল, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, সেখান থেকে কিন্তু স্বাভাবিকভাবে এখান থেকে বেশিরভাগ মানুষ হয়তো বিদেশ যাওয়ার চেষ্টা করে অথবা চাকরিতে ঢোকে। তো আপনি ওই চাকরির জগতে না গিয়ে এই প্রকাশনা জগৎ কে আপনি কেরিয়ার হিসেবে অথবা এই ব্যবসাকে কেরিয়ার হিসেবে কেন নিলেন? আমি ওইভাবে বলতে ধরেন 16 মাসের মতো একটা প্রতিষ্ঠানে আমি জব করছি, ওইখানের সিও হিসাবে একটা পাবলিকেশনের। তো তারপর আমি ওইটা ছেড়ে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আমার মানে লাইফের রুটিনটা এর সাথে খাপ খাচ্ছে না, এবং নতুন করে একটা রুটিন করার জন্য। তো আমার কাছে সবসময় মনে হয়েছে আমি যেটাতেই থাকি না কেন আমি নলেজের সাথে যেন থাকি। তো আমার কারেন্ট যদি আমার প্রফেশন বলি, আমার বিজনেস বলি, প্রত্যেকটাই কিন্তু মানে নলেজ রিলেটেড। জ্ঞান উৎপাদন করা, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা, আড্ডা করা, এবং এই জিনিসটা ডিজিটাল প্রোডাক্ট যেটা বলে। এবং আমার রিসেন্ট টাইমে সবচেয়ে ইন্টারেস্টেবল মানে বিজনেস মার্কেটিং নিয়ে। আমি যখন ভার্সিটিতে পড়ি তখন চিন্তা করি না যে এই লাইনে আমি আগাবো, বিজনেস মার্কেটিং ম্যানেজমেন্ট। বাট পড়ালেখা কমপ্লিট হওয়ার পর এখন আবার আমার বলা যায় যে আগের ট্র্যাকেই যাচ্ছি, বাট একটু ডিফারেন্ট ওয়েতেই যাচ্ছি। তো এটাতে আমি নিয়মিত পড়তেছি আর কি, বিজনেস মার্কেটিং এগুলো নিয়ে। তো এটার টোটাল ট্র্যাকটা হলো কি আমার ওই যে আগের যে যদি বলি যে আমার 2016 সালে যে জার্নিটা শুরু হয়, যে মানে জ্ঞানের পথে যাত্রা, রাইট, ওই যাত্রাটাতেই আছে। এবং এখানে ডাইভার্সিফিকেশন অনেক কিছু আসছে। আমি এখন আমার টাইমটা শুধুমাত্র মানে ধর্মীয় লেখাজোখা করা, পড়াশোনা করা, এটাতে টাইমটা কি একটা বাজেট রাখতেছি। আমার টাইম বাজেটটা এতটুকু থাকবে, আমার প্রফেশন থাকবে এরকম, আমার বিজনেস থাকবে এরকম। তো সব মিলিয়ে আর কি প্রত্যেকটা জার্নি হলো কি আমার নলেজের সাথে জার্নি। বা একটু আগেই আপনার সাথে বলতেছিলাম যে আমার অনেক ইচ্ছা প্রোডাক্ট বিজনেস করার, বাট আমার প্রোডাক্ট বিজনেস করতে গেলে আমার কি করতে হবে, আমার ওই লোকেশন বেস থাকতে হবে, আমার টেনশন থাকতে হবে এই প্রোডাক্টটা কী অবস্থা, কোয়ালিটি কেমন, ডেলিভারি হচ্ছে কিনা। তো এই জিনিসটা আসলে দেখা যাবে আমার রাইট না, আমার এটা একটু টাফ হবে। তো এক্ষেত্রে আমি কী করলাম, এইটাকে আমি স্কিপ করলাম যে না, আমার নলেজ বেস থাকলে আমি যদি বাইরেও যাই কখনো, ওইখানে গিয়েও করতে পারবো, দেশের যে কোনো জায়গায় থাকলেও আমি করতে পারবো। এটাই মানে এখন যদি জিজ্ঞেস করি আপনি কয়টা বিজনেস করেন বা কয়টা এই উদ্যোগের সাথে আপনি আছেন এখন? নাম্বার বললে আসলে মানে যারা হঠাৎ করে শুনবে তাদের জন্য মানে একটু শক্ট হবে। তো এই জন্য আমি নাম্বারটা না বলে আমি বলি যে আমাদের কাজ হলো বিজনেসটাকে হেল্প করা, বিভিন্ন বিজনেস স্পেশালি কনসালটেন্সিটা দেয়া। তো আমার যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড মানে পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা বিজনেস নিয়ে, সেকেন্ড হলো গিয়ে আমার ধরেন পার্সোনাল ইন্টারেস্টটাও হলো গিয়ে রিসেন্ট টাইম না, অনেক আগ থেকে কোটিপতি সাহাবী লেখার আগ থেকেই তো আমি বিজনেস নিয়ে, ইসলামিক ওয়েতে বিজনেসটা কেমন এটা নিয়ে পড়াশোনার চেষ্টা করতাম। তো সেক্ষেত্রে যদি আমি সব মিলিয়ে দেখি, আমার মনে হয় যে ওই জায়গাটা থেকে আমার পড়তে ভালো লাগে এবং এটা কাজ করতে ভালো লাগে। তো আমি বিজনেসগুলোকে হেল্প করি যে তাদের মার্কেটিং, কন্টেন্ট, তাদের টোটাল মানে ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিস যেটা বলে ওইটা কেমন হতে পারে। যেমন ধরুন একটা পাবলিকেশনে কী একটা বই আসতে পারে, এরকম আমি জিনিসগুলো রেডি করে দিই, কী নিয়ে কাজ করতে পারে তারা। তো এবং যে কোনো একটা মানে এডুটেক কোম্পানি, এডুটেক বিজনেস যারা এডুকেশন নিয়ে কাজ করতেছে, তো তাদের মার্কেটিংটা কেমন হতে পারে, কন্টেন্ট স্ট্র্যাটেজি কেমন হতে পারে। তো এটা নিয়ে মূলত কাজ করতেছি, যেটা আসলে আমার নিজের একটা এক্সপার্টাইজ বলবো না, আমার হলো গিয়ে আমার এই টপিকটা আমার পড়াশোনার টপিক এবং এটা আমার আগ্রহের টপিক, এবং এটা নিয়ে আমি কাজ করতেছি আর কি। তো আপনার তো নিজের একটা ব্যবসা আছে, নিড হিসাবে চলছে। তো এটাতে আসলে কি কি কাজ হয়? এটাতে আমরা মূলত বিভিন্ন কোর্স নিয়ে আসি, ছোটো কোর্স, মানে স্পেশাল লাইভ কোর্স থাকে, রেকর্ডেড কোর্স থাকে। তো আমরা বিভিন্ন টপিক ঠিক করে আমাদের অলমোস্ট 50টার উপর টপিক নিয়ে আমরা গত কয়েক বছর ধরে কাজ করছি। এমনকি কয়েকটা বড় বড় কোর্সও ছিল।
তো এটাতে মূলত মানে এডুকেশন বেসড বিজনেসই। তো বললাম না, আমার অনেক কিছুতেই আমার লাইফের সব কিছুতে আমি যে কোনো কিছু নতুন কিছু অ্যাকসেপ্ট করাটাকে আমি প্রায়োরিটি দিই। এই নিডটা যখন শুরু হয় তখনই শুরু হয়েছিল কিন্তু প্রোডাক্ট বিজনেস দিয়ে। আচ্ছা, কিন্তু মানে এটা প্রোডাক্ট বিজনেস আমরা 6 মাসের মতো হবে রান করছি, 6 মাস বা 4 মাসের মতো হবে রান করছি। এরপর আমরা কিন্তু এই ডিজিটাল বিজনেসে মুভ করি। তো এটা এখন ডিজিটাল বিজনেসে আছে, আগামী 6 বছর পর কই থাকবে আই ডোন্ট নো। কারণ এটাকে আমার বিজনেসটা আমার লাইফ ক্যারিয়ারটাকে সবসময় ফ্লেক্সিবল রাখি, যে আমার যখন যেটাতে করতে মন চায় সেটাতে যেন আমি একদম খুবই কমফোর্টেবল ওয়েতেই করতে পারি, এই জায়গাটা যেন আমার কাছে সবসময় ওপেন থাকে। তো আমার সব কিছু সেটেলমেন্টটা এইভাবেই থাকে যে আমি এখন হয়তো বা বলতেছি যে আমি জীবনে চাকরি করবো না, এটা এমন হতে পারে 6 বছর পর আমার চাকরি করাটার প্রতি এত টান দেখা দিবে তো আমি চাকরি করতেও পারি। এটা মানে আমার মানে এই ফ্লেক্সিবিলিটিটা ডিপেন্ড করে যে আমার টাইম, আমার এনার্জি, আমার পড়াশোনা কতটুকু কীভাবে হচ্ছে, তো এটা সেটার উপর আর কি। আচ্ছা, এখন আমরা বিশেষ করে লেখালেখি যারা করতে চায় অনেক ক্ষেত্রে একটা বিজনেস করে অথবা একটা চাকরি করে পাশাপাশি পড়াশোনা করা, আবার তার উপর আবার লেখালেখি করা, এটা কিন্তু অনেক টাফ জিনিস, আসলে অনেক টাফ জিনিস। তো আপনি এটা কিভাবে ম্যানেজ করছেন? আমি হলো কি আমার সবসময় প্রায়োরিটি দিচ্ছি আমার লাইফস্টাইলটা কেমন হবে। আমি আপনাকে বললাম যে আমি চাই বাসা চেঞ্জ করতে এমন না যে আমার বাসাটাতে আমি স্পেশালি এখন হোম অফিস করতেছি, বাসায় বসে সব কিছু করতেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, এই বাসাটার থেকে আমার কোনো অসুবিধা নেই। বাট আমার মনে হচ্ছে আমার লাইফস্টাইলের সাথে এই বাসাটা যাচ্ছে। লাইফস্টাইল ডাজেন্ট মিন দেন কস্ট কেন্দ্রিক না, আমার লাইফস্টাইল মিনস হলো কি আমার একটা এনভায়রনমেন্ট। আমার মনে হচ্ছে যে এই এনভায়রনমেন্টটা আমার যদি চেঞ্জ হয়, অন্য একটা ঢাকার অন্য একটা পরিবেশে যদি যাই, আমার এনভায়রনমেন্টটা আমার সাথে অ্যাডজাস্ট করবে, যেহেতু আমি ঢাকায় থাকবো। এটা হলো মানে আমি সবসময় চিন্তা করি আমার লাইফস্টাইলটার সাথে ধরেন আমার বিজনেস, আমার চাকরি, আমার লেখালেখিটা এতটাই জড়িত। আমি যদি চিন্তা করতাম একটা প্রোডাক্ট বিজনেস করতাম, সেটা আমার অনেক টাফ হইতো। কিন্তু আমি যেহেতু একটা বই পড়লে সেই বই থেকেও আমি চিন্তা করি, হঠাৎ করে মনে হয় এই বইটার সাথে সিরাতের কোনো একটা ঘটনা রিলেটেড, সাথে সাথে চলে যায় সিরাতে, ওই ঘটনা থেকে আমি সিরাতের একটা স্টোরি লিখতেছি। একটা সিরাত পড়তে গিয়ে মনে হইতেছে এই সিরাতের এই স্টোরিটা এটা মার্কেটিং বিজনেসের জায়গা থেকে খুবই রিলেভেন্ট, তখন আমি চলে যাই এই স্টোরি থেকে চলে যাই। অর্থাৎ আমি যখনই পড়াশোনার মধ্যেই আছি তখন কিন্তু আমার সার্কেলটা এক। আচ্ছা, সবশেষ যে বিষয়টা নিয়ে একটু বলতে চাই, লেখালেখি ফেসবুক কেন্দ্রিক বা সোশ্যাল মিডিয়ায়, তো আপনার লেখাগুলো আলহামদুলিল্লাহ আমরা সাধারণ পাঠক যারা মানে পড়ে আরাম পান, আমি যদি বলি আরাম পান, কারণ এখানে শব্দ চয়ন এবং যে কোহিয়ারেন্সটা খুব ভালো থাকে, যে কারণে খুব সহজে স্মুথলি পড়তে পারেন যে কোনো ক্যাটাগরির পাঠক আসলে। তো এইভাবে লেখার জন্য আপনার জায়গা থেকে আপনি মনে করেন যে আরেকজনকে পরামর্শ দিবেন, তো কীভাবে লিখতে বলবেন আসলে? এটা আমি বলি যে আমি যতটা সহজ করে লিখি বা সহজ করে লিখতে চাই, হয়তো বা আরও বেশি সম্ভব আমি যদি এটাতে আরও বেশি ফোকাস দিতাম অন্যান্য সাহিত্য পড়া, স্পেশালি মানে এটা হলো যত বেশি পড়বেন তত বেশি মানে একজন রাইটার এনরিচ হবেন। তো আমার ক্ষেত্রে বলবো যে আমার যতটুকু করা দরকার ছিল আমি হয়তো ততটুকু করে নেই। আমার অনেক সুযোগ আছে বা সুযোগ ছিল। তো আমার মনে হয় মানে এই আমার খুব প্রিয় একজন আলোচক, উনি বলতেন যে উনি কোরআনের তাফসির করেন সুন্দর ওয়েতে, এত মজার ওয়েতে তাফসির করেন, সবাই ওনার তাফসিরটা মজা পায় আর কি, ইয়াং জেনারেশন। তো উনি বললেন যে আমি যেরকম মজা করে তাফসির করি, মজা করে কথা বলি, মানে একটা তাফসির করতে গিয়ে একটা ফান করি, তো মানে তাফসির বলতে তাদাব্বুর আর কি। তো উনি বলছেন যে আমি কিন্তু এমন কোনো বই থেকে পড়ি না যেটা থেকে অনেক মজা করে পড়ানো হয়, আমি পড়ি সবচেয়ে কঠিন জায়গা থেকে। সবচেয়ে কঠিন জায়গা থেকে পড়ার পর আমি এমনভাবে প্রসেস করি যেন আপনাদের সাথে ডেলিভার করতে পারি। তো এটা হলো গিয়ে মানে যারা লিখতে চায়, যারা সহজভাবে লিখতে চায়, তাদের প্রিপারেশন নিতে হবে এতটা কঠিনভাবে, যেন এই কঠিনভাবে নেওয়ার পর তারা সেটাকে সহজভাবে প্রসেস করতে পারে। তো আমার যতটা কঠিনভাবে নেওয়া দরকার ছিল, আমি ফিল করি স্টিল নাও, স্পেশাল আমার সাহিত্য পড়ার জার্নিটা সেটা আরও অনেক বেশি বেটার করা দরকার ছিল। সেটা আমার বিভিন্ন কারণে হয় নাই। তো আমার কাছে মনে হয় যে যারা মানে এরকম করতে চায়, অন্তত আমার চাইতে ভালো করতে চায়, তারা যেন আমার চাইতে আরও বেশি মানে যদি পড়ে, আমার চাইতে বেশি পড়া কি এটা অবজার্ভ করা, এটা ক্যাচ করা, তাহলে আমি ফিল করি যে আমার এটা কিছুই না, তাদের চেয়ে আরও ভালো হবে। তো তাদের এই যখন পড়াশোনার ডেপটা অনেক বাড়বে, আমার কাছে মনে হয় যে আমাকে ওভারকাম করা কোনো ব্যাপারই না। এবং যে কেউ চাইলে কয়েক মাস কয়েক বছর সাধনা করলে মানে এইটার চাইতেও সহজে স্মুথলি যেটা বলতেছেন আরাম পাওয়া যায়, সেটা পুরো আসলে করা সম্ভব। আলহামদুলিল্লাহ, আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, আপনার জীবনী, বই সংক্রান্ত অনেকগুলো টপিক।
সবশেষ যে বই সংক্রান্ত আরেকটা আলোচনা করে আমরা আজকের এই পডকাস্ট শেষ করবো ইনশাল্লাহ। আশা করি দর্শক আমাদের সাথেই থাকবেন। সেটা হচ্ছে যে আপকামিং বইটা নিয়ে। তো আপনি সবসময় যেটা করেন সেটা হচ্ছে রিলেট করার একটা চেষ্টা করা। মানে আপনি একটা সিরাত পড়েছেন, ধরেন আপনি আপনার লেখায় আমি সবচেয়ে বেশি আশ্চর্য হই, যেটা অনেকে এটাকে নেতিবাচকভাবে দেখতে পারে, সেটা হচ্ছে যে আপনি ওই সময়কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যে দিরহাম, দিনার বা এই যে পরিমাপগুলো আছে সেগুলোকে কিন্তু আপনি বর্তমান সময়ের সাথে রিলেট করে টাকা, তারপর হচ্ছে ডলার অথবা এই যে বর্তমান সময়ের পরিমাপের সাথে আসলে রিলেট করেন। এই যে একটা বিষয়, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। তো এরকম সামনের বইটা সম্পর্কে আমি যতদূর জানি সেটা পলিটিক্যাল সিরা। তো এটাও কি এরকম মানে রিলেট করে লেখা কিনা, বা এটার কনসেপ্টটা কি অথবা কোত্থেকে আসতেছে বইটা একটু জানা আগ্রহ? এটা আমার সবসময় টার্গেট আছে যে এটা আমি সবসময় চাই যে মানে রাসূল ইসলামের সিরাতটা যে 2024 সালে রেলিভেন্ট, 25 সালে রেলিভেন্ট, 2050 সালে রেলিভেন্ট, এটা আমি সবসময় ফিল করি। এই জায়গাতে থেকে আমরা মানে পলিটিক্যাল মুভমেন্ট যদি বলি, কিংবা একটা আছে না মানুষের পলিটিক্যাল চাওয়া পাওয়া, এটা আমরা যে কতটা যে পলিটিক্যাল সেটা জেনজি বলেন 2024 সালের ছাত্র অভ্যুত্থান বলে সেটা আইসা দেখাই দিল, সেটা তারা আইসা দেখাই দিল যে কীরকম এটা রেলিভেন্ট। তো আমার কাছে সবসময় মনে হয় যে রাসূল ইসলামের সিরাত থেকে পলিটিক্যাল লার্নিংটা এটা কতটা জরুরি। কারণ আমরা যদি বর্তমান টার্মে যদি বলি যে ইসলামিক দল কখনো থাকবে বিরোধী দল, কখনো থাকবে সরকার দল, কখনো থাকবে মানে পাওয়ারে, কখনো থাকবে প্রেশার গ্রুপ হিসাবে। তো এই ধরনের টার্মটা এখনকার সময় পলিটিক্যাল দলের অবস্থাটা এটাই। রাসূল ইসলামের সময় যদি আমরা সিরাতটা দেখি যে এরকম কিছু পাওয়া যায় কিনা, যে কখনো ইসলাম বিজয়ী শক্তি, কখনো একটু মানে কোট অ্যান্ড কোট মানে পলিটিক্যাল সিচুয়েশন অনুযায়ী বিরোধী দল, এরকম পাওয়া যায় কিনা, বা ওই সময় একটা পাওয়ারফুল অবস্থান এবং এটা হলো প্রেশার গ্রুপ। আমার জার্নিটা হলো এরকম যে এখানে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি একটু দেখার চেষ্টা করতেছি। স্টিল না এটা নিয়ে আমি পড়াশোনা করতেছি, টুকটাক লিখতেছি। তো আমি জানি না এটা মানে লেখা কমপ্লিট হবে কি না, কত দূর হয়, বাট আমি ফিল করি যে বললাম না আমার গত কয়েক বছর ধরে আমার চিন্তা হলো গিয়ে এমন কোনো একটা টপিক নিয়ে কাজ করা যেটা আসলে কাজ হয় নাই এবং এটা রেলিভেন্ট। কোটিপতি সাহাবী বলেন, সাহাবীদের বহুবিবাহ বলেন, এই জায়গায় হলো থাকলে সিরাটা রেলিভেন্ট হবে। যে এই কারণে যে কেউ যে পলিটিক্স করে বা পলিটিক্স করে না, সে জন্য বুঝতে পারে যে রাসূল রাজনৈতিক সচেতনতা থাকাটা। জাস্ট একটা এক্সাম্পল দেখেন, রাসূল ইসলামের মক্কা জীবনে যখন মানে মক্কায় থাকাটা অসহনীয় হয়ে দাঁড়ায়, তখন রাসূল ইসলাম সাহাবীদেরকে একটা জায়গায় পাঠান, একটা দেশে পাঠান, আবিসিনিয়ায়। তো সিরাতের এর আগ পর্যন্ত রাসূল ইসলাম জীবনী পড়ার আগ পর্যন্ত আপনি আবিসিনিয়ার নামটাই পাবেন না। আবিসিনিয়ার কোনো প্রেক্ষাপটই নাই, কোনো ঘটনাই নাই, কিংবা এমন নাই যে রাসূল ইসলাম জীবনে একবার আবিসিনিয়া ভিজিট করতে গেছেন। তো হঠাৎ করে আবিসিনিয়া যে একজন বাদশা আছে যিনি খুবই ন্যায়পরায়ণ, ওনার আন্ডারে গেলে মুসলিমদের অসুবিধা হবে না, নাজ্জাশী। তো এইটা দিয়ে আমরা বুঝতে পারি না যে মুসলিমদের জন্য সবসময় একটা ব্যাকআপ কিছু যেখানেই থাকুক না কোনো একটা ব্যাকআপ চিন্তা থাকতে হবে, থাকা উচিত। এবং রাসূল ইসলাম সেই ব্যাকআপ কোন দেশে আছে সেটা জানতেন, তার সম্পর্কে মানে খুব ভালো জ্ঞান রাখতেন, খুব ভালো জ্ঞান। এটা আমরা হয় কেমনে হয়তো বা এটার সোর্স অফ লার্নিংটা হতে পারে যে সাহাবীদের মাধ্যমে জানছেন অথবা ওহির মাধ্যমে জানছেন। তার মানে এইটা হলো কি রাসূল ইসলাম জানছেন আপনি বাংলাদেশে বসবাস করেন, বা আপনি ইন্ডিয়াতে বসবাস করেন, বা আপনি পৃথিবীর অন্য যে কোনো দেশে বসবাস করেন, মানে আপনার জন্য এটা জানা দরকার যে আপনার দেশের মুসলমানদের অবস্থা যদি খারাপ হয় আপনি হিজরত করবেন, আপনার জন্য আবিসিনিয়া কোন দেশ হতে পারে। এই যে একটা লার্নিংটা, এই লার্নিংটা হলো আমরা যখন সিরাত পড়ে যাই, বাচ্চা আবিসিনিয়া হিজরত করছেন, তারপরে এইটা হয়েছে, এইটা হয়েছে। এইটা বর্তমান সময় যে প্রেক্ষাপটে মানে কীভাবে যে আমাদের জন্য যে আবিসিনিয়া খুঁজতে হবে, আমাদের জন্য যে একটু নাজ্জাশী খুঁজতে হবে, এটা হলো আমাদের বইয়ের মানে। তাছাড়া যে পলিটিক্যাল ক্ষেত্রে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি অনেক অমুসলিমের প্রোটেকশনও ছিলেন আসলে। হ্যাঁ, এই বিষয়টা অথবা অমুসলিমদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কটা আসলে কেমন ছিল, এখান থেকে কিন্তু আমরা বর্তমান সময়ে অনেক লার্নিং নিতে পারি। এটা একটা বিষয়। তো সবশেষ বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কাজ করছেন, এবং বিশেষ করে এই যে সামনে আপকামিং যে বইটা আসবে বলে আমরা দোয়া করছি, আল্লাহ যেন তাড়াতাড়ি বইটা ইনশাল্লাহ আমাদের মাঝে নিয়ে আসে। তো সেখানে যেহেতু পলিটিক্যাল আলোচনা যখন আসে, সবশেষ একটা ছোট মানে আলোচনা, সেটা হচ্ছে যে পলিটিক্যাল শব্দটা শুনলেই, রাজনীতি শব্দটা শুনলেই আমাদের সমাজে এখন একটা গণতন্ত্র, খেলাফত, তারপরে হচ্ছে আপনার কিতাল, এই অনেকগুলো পরিভাষা নিয়ে এক ধরনের মানে আলোচনা হয়। দারুল কুফর, দারুল হার্ব, যদি অনেকগুলো বিষয় আছে, এটা ইফতার সাথে সম্পর্কিত, মুফতিরা ফতোয়া দেন মাসালার সাথে সম্পর্কিত। তো আপনার জায়গা থেকে এখন যদি আমি
ধরি যে মাঝে মধ্যেই আমাদের দেশে গণতন্ত্র খেলাফত নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়, তো এই বিষয়গুলোকে আসলে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য কিভাবে রিকনসিলিয়েশন করতে পারে, মানে তাদের ভিন্নমত থাকা সত্ত্বেও একটা কমন গ্রাউন্ড আসলে থাকা দরকার কিনা মুসলমানদের উত্থানের জন্য, শক্তি অর্জনের জন্য? এটা দেখেন রিয়েলিটি স্পিকিং, মানে যদি দুইটা পার্টি দেখেন যে ইসলামের গণতন্ত্রের মাধ্যমে যে বিজয় কামনা করে, আরেকটা পার্টি দেখেন গণতন্ত্রকে টোটালি অস্বীকার করে, গণতন্ত্রের মাধ্যমে কিছুই হবে না, আদার প্রস্তাব দেয়। এটা যদি আপনি স্বাভাবিকভাবে দেখেন, মানে এই দুইটা পন্থার এমন না যে তারা মানে এমনভাবে কিছু করতেছে, মানে ওই টুনকুভাবে, এটা তারা তাদের মধ্যে ইন্টারনাল অনেক রাইভারি কাজ করে এবং এক পক্ষ আরেক পক্ষকে শত্রু হিসাবে দেখে। তো এইটা স্বাভাবিকভাবেই মানে এই টেনশনটা, মানে মুসলিমদের মধ্যে যে মানে অন্তর্দ্বন্দ্বটা, এটা এমন না যে হঠাৎ করে মানে সমাধান হয়ে যাবে, হঠাৎ করে এটা কিছুই না। কিন্তু আমার কাছে মনে হয় যে জিনিসটা দরকার সেটা হলো গিয়ে এই রাইভারলিটা আমার মনে হয় না যেটা মানে কমে যাবে বা কখনো কমবে, এটা বরং যত সময় যাবে তত বাড়বে। এই জায়গায় যতটুকু সম্ভব মানে যেই জায়গাটা থাকা সেটা হলো কমন ইন্টারেস্টটা যেন থাকে, দুই পক্ষের কমন ইন্টারেস্ট কিন্তু দেখবেন, কমন ইন্টারেস্ট কিন্তু এক, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাওয়া। কোনো পক্ষই বলে না যে ডেমোক্রেসি, এরা বলে না যে আমরা ডেমোক্রেসি কায়েম করব, আর অন্যরা যেটা চায় এমন না যে তারা যদি মানে তারা বলতেছে এরা ক্ষমতা যাইতে পারবেই না, এটা সম্ভবই না, এটা না সেটা না। কিন্তু আমার কাছে মনে হয় দুই পক্ষের কমন ইন্টারেস্ট, কমন গোলটা কিন্তু এক, এবং দুই পক্ষ দুইটা ভিন্ন ওয়েতে কাজ করতেছে। এটা স্বাভাবিকভাবেই কোনো পক্ষকে কোনো বুঝাইয়া নিয়ে আসতে পারবে, এবং এই জায়গায় গ্রাউন্ডটা কিন্তু খুবই মানে একটা জটিল। আমার কাছে মনে হয় না যে এটার মধ্যে থেকে পারস্পরিক বোঝাপড়াটা যত ভালো হবে, পার্সোনাল সম্পর্কটা যত ভালো হবে, এটা ইম্পর্টেন্ট। যে আমি অন্য পক্ষরে আমি কীভাবে দেখতেছি, অন্য পক্ষকে আমার শত্রু হিসাবে দেখতেছি, নাকি অন্য পক্ষরে দেখতেছি যে আমাদের লক্ষ্য এক কিন্তু পন্থা ভিন্ন, সে মানে আমি তার শুভাকাঙ্ক্ষী কিনা, এবং মানে শুভাকাঙ্ক্ষী ইন দ্যাট সেন্স যে সে যদি বিজয়ী হয় তার পন্থা ওয়েতে, এবং সেটা হলে মুসলিমকে হার্ম করে না, পুরো একটা সভ্যতা বা একটা দেশকে হার্ম করে না। সে যদি বিজয়ী হয়, সেই বিজয়ী হইলেও সেই বিজয়ীটাকে আমি মন থেকে খুশি হব কিনা, তো এই জায়গাটা ইম্পর্টেন্ট, এবং এই ধরনের ফিলিংসটা থাকাটা দরকার। এবং কারণ এখানে আপনি কাউরে বলতে পারবেন না যে হয়তো আপনি বলতে পারেন তারে আমার ভালো লাগে, তারে আমার খারাপ লাগে, এই খারাপ লাগাটা যেন সে ওই খারাপ লাগা পর্যন্ত থাকে, এবং এই খারাপটা লাগা ব্যক্তিগত শত্রুতা যেন পরিণত না হয়। ধন্যবাদ আরিফুল ইসলাম ভাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, কিছুটা অসুস্থ বলা যায়, তো অনেক দীর্ঘ সময় দিয়েছেন। আমরা আল্লাহর কাছে আপনার উত্তম যাচাই কামনা করি এবং আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি। তো সম্মানিত দর্শক, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে ফালাস্তিনের পক্ষ থেকে। আমরা ইনশাল্লাহ আমাদের আলোচনাগুলোকে আপনাদের যাদের যা কিছু জানার আগ্রহ, সেখান থেকে আমরা চাচ্ছি লেখক, প্রকাশক এবং পাঠক সবাইকে নিয়ে এসে আমরা একটা পড়াশোনার জগৎ সম্পর্কে থাকতে চাই, পড়াশোনা নিয়ে থাকতে চাই। আর আপনাদের যে পরামর্শ যদি থাকে কোনো কিছু, আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা আপনাদের পরামর্শের আলোকে চলব। তো আরিফ ভাই, আপনি যদি আমাদের ফালাস্তিনের যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান, বিশেষ করে পড়াশোনা নেই, পড়াশোনা কেন্দ্রিক, বিশেষ করে জেনজি যারা আছে যুবকদেরকে। না, জেনজি হলো গিয়ে সাধারণত মানে তারা পুরো ইকুয়েশনটাই চেঞ্জ করে দিচ্ছে সব কিছুর। এবং আমরা যদি একটা মনে করি যে আমাদের আগের জেনারেশন কী করতো, যে মনে করতো যে তারা কিছু বুঝে না থাকুক এরকম, জেনজিটা আইসা দেখা যাচ্ছে এমনভাবে শব্দ চয়ন করে সে অন্য কেউ বুঝতেই পারতেছে। তারা বলতেছে মানে জুলাই 32, জুলাই 33, অন্যরা বলতেছে জুলাই মাস তো 30 দিন বা 31 দিনে, এটা কেমনি 31 আর 32 আর 33 হবে। তো ওই যে তাদের পড়াশোনার জায়গাটা আমার কাছে মনে হয় যে তাদের জার্নিটা হলো নলেজের সাথে জার্নি, আমার সবসময় ফিল হয়। এবং নলেজটা হলো আমরা যে ট্র্যাডিশনাল নলেজটা বলি, এই নলেজের চাইতে বাইরে। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে তারা যত বেশি কানেক্টেড হবে, যত বেশি পড়াশোনা করবে, এবং তাদের আগের জেনারেশনকে তত বেশি চ্যালেঞ্জটা করতে পারবে। এবং শুধু চ্যালেঞ্জটা হলো বাংলাদেশের প্রেক্ষিতে বা বৈশ্বিক প্রেক্ষিতে, এই চ্যালেঞ্জটা শুধু তাদের প্রিভিয়াস জেনারেশনকেই না, সেটা হলো একটা নতুন দেশ, নতুন সভ্যতা, সব কিছু বিনির্মাণের জন্য। এবং আমার কাছে মনে হয় এই জায়গাটাতে বাংলাদেশকে যেভাবে এরকম একটা জায়গা থেকে তারা একটা উদ্ধার করতে পারছে, আমার মনে হয় বাংলাদেশকে আরও অনেক দূর জেনজিরা এগিয়ে নিতে পারবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ। সবশেষ আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আমরা আজকের
আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ আমাদের যে আলোচনা ছিল সেখান থেকে উপকারী কথাগুলো যেন মানুষের কাছে পৌঁছে দেয়, এবং আমরা যদি কিছু ভুল বলে থাকি আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।